আনমনে হেঁটে চলেছি রেল লাইনের উপর দিয়ে, আর দু চোখ বেয়ে অশ্রুফোঁটা টপ টপ করে গাল বেয়ে নেমে চলেছে। গন্তব্য রেল স্টেশনের দিকে। চলে যাচ্ছে আমার নিজের শহর ছেড়ে, যেখানে নিজের মানুষের অবহেলার কারণে আমাকে শহর ছেড়ে চলে যেতে হচ্ছে। ট্রেন চলে এসেছে। আমি চোখ মুছে ট্রেনে উঠে পড়লাম। এবার আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মেহেদী হাসান, অনার্স দিতে বসে পড়ি। আমার মা বাবা থাকতেও আমি অনাথ। তাদের থেকে অনেক দূরে চলে যাব, যেন আমার মতো একজন কুলঙ্গার ছেলে হিসেবে তাদের পরিচয় না দিই। ট্রেন থেকে নেমে পড়লাম। সাইনবোর্ডে তাকিয়ে দেখি এই জায়গার নাম চাঁদপুর। আমি কিছুক্ষণ স্টেশনে এক চেয়ারে বসে বসে মা বাবা আর ছোট ভাইয়ের কথা মনে পড়ছে, আর দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। শুধু একটি মানুষের জন্য আমাকে আমার মা বাবা নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। তবে আমিও ভেবে নিয়েছি কোনোদিন নিজের শহরে যাব না, আর মা বাবাকে আমার এই চেহারাও দেখাবো না। আর যে মানুষটার জন্য আমার আজ এই অবস্থা, তাকে আমি কোনোদিন ক্ষমাও করব না। আজীবন ঘৃণা করে যাব। এখন একটা থাকার জায়গা করে তারপর কলেজে ভর্তি হতে হবে। কিন্তু কে সাহায্য করবে আমাকে? আমি তো কাউকে চিনি না এখানে। এবার স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে কখন যে রাত হয়ে যায় খেয়ালই নেই। আমি রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছি, আর তখন একটা মেয়ে দৌড়ে এসে আমার পিছনে দাঁড়ালো। তারপর আমি সামনে তাকিয়ে দেখি দুইটা মাতাল লোক মেয়েটাকে তাড়া করছিল। আমাকে দেখে লোক দুটো চলে গেল। এবার আমি মেয়েটির দিকে তাকালাম। ল্যাম্পপোস্টের আলো মেয়েটিকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, আপনাকে কেন তাড়া করছিল এই দুটো লোক? মেয়েটি কেঁদে কেঁদে এবার বলল, আমি আমার এক বান্ধবীর বাসা থেকে আসছিলাম, আর তখনই এই মাতার লোক দুটি পিছু নেয়, আর তারপরে আপনার সাথে দেখা। বুঝলাম। আর কোনো সমস্যা নেই, আপনি এখন যেতে পারেন। লোক দুটো পালিয়ে গেছে। না, আমার খুব ভয় পাচ্ছে। আমি কোনো দিন রাতে এভাবে একা একা বের হইনি, খুব ভয় পাচ্ছে আমার। আপনি যদি কিছু মনে না করতেন, তাহলে আমাকে একটু বাড়ি পর্যন্ত দিয়ে আসবেন। আমি কিছুক্ষণ ভেবে, আসলেই মেয়েটি অনেক ভয় পেয়ে আছে, আর তাছাড়া একা একটা মেয়ে, তাই কিছু না ভেবেই তার সাথে যেতে চাইলাম। আপনার নামটা কি জানতে পারি? মেহেদী হাসান। আপনার নাম? আমার নাম রিমি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। বাড়িতে বাবা আর ছোট একটা বোন আছে। আপনার? আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, আর আমি এতিম। আমার কেউ নেই। মিথ্যা বললাম, কারণ যারা আমাকে বিনা দোষে বাড়ি থেকে বের করে দিতে পারে, তাই তাদের পরিচয় না দেয় শ্রেয়। এবার মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার উপর মায়া হচ্ছে। হাঁটতে হাঁটতে রিমিদের বাসায় চলে আসলাম। রিমিরা বেশি বড় লোক না, আবার বেশি গরিবও না। মোটামুটি এরকম শহরে ভালোভাবে চলাফেরা যাবে। আমি রিমিকে বাড়িতে যখনই চলে আসবো, তখনই রিমি আমাকে ডাকলো আর বলল, আমাদের এখানে আজকের রাতটা খেয়ে তারপর না হয় চলে যাবেন। অবশ্য আমারও খুব খিদে পেয়েছে, তাই সেই সকালে ভাতের বদলে বাবা মার হাতে মার খেতে হয়েছে। তাই আর মানা করতে পারলাম না। বাসার মধ্যে ঢুকে দেখি সুন্দর একটা বাড়ি, সব কিছু সাজানো গোছানো। তারপর রিমি তার আম্মুকে সব কিছু বলল, আর আমাকে দেখিয়ে দিল। রিমির আম্মু আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েকে বাঁচিয়ে তুমি অনেক বড় সাহায্য করলে বাবা। তোমার প্রতি আমরা সারা জীবন ঋণী হয়ে থাকব। ছি ছি খালাম্মা, কী বলছেন এসব? মা কোনোদিন ছেলের কাছে ঋণী থাকতে পারে? আমি তো আপনার ছেলের মতনই। তখন রিমি এসে বলল, আহ মা, সেই কখন থেকে ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আমি হাত মুখ ধুয়ে টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছি, আর তখনই রিমির বাবা আসলো। আমি আবার সব বাবাকে একটু ভয় পাই, তাই সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। রিমি কে? এই ছেলেটাকে তো কোনোদিন দেখিনি আমাদের এলাকায়। তারপর রিমি তার বাবাকে সব ঘটনা খুলে বলল, আর তখন রিমির বাবা বলল, তোমার যেহেতু কেউ নাই তো কি হয়েছে, আমরা তো আছি। রিমির বাবার এরূপ কথা শুনে খুব খুশি হলাম, আর আমরা সবাই মিলে খেতে বসলাম। তখন রিমির বাবা বলল, তোমার যখন থাকার কোনো জায়গা নেই, তাহলে আমাদের এখানে থাকবে, আর সকালে ক্লাস করবে, আর বিকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে আমার ব্যবসায় সাহায্য করবে। আমি রিমির বাবার কথা শুনে খুশি হয়ে গেলাম। যাক, অন্তত থাকার জায়গার একটা কাজ তো পেলাম। তারপরে রাতের খাবার খেয়ে রিমি আমাকে একটা রুমে নিয়ে গেল। দুজনে মিলে রুমটা একটু গোছালাম। আসলে রিমি মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো। তবে রিমি আমার দিকে একটু পরপর আর চোখে তাকাচ্ছে আর মিটিমিটি করে হাসছে। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রিমির সাথে তাদের কলেজে গেলাম। ভর্তির কাজ সব শেষ হলে 3টা ক্লাস করে বাইরে এসে দেখি রিমি আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কেমন হলো আজকের ক্লাসগুলো? অনেক ভালো, আর কলেজটা অনেক সুন্দর।
খুব ভালো লেগেছে আমার। তারপর কলেজ থেকে এসে দুপুরে খাবার খেয়ে খালুজানের মানে রিমির বাবার সাথে তাদের দোকানে গেলাম। খালুর দোকানটা অনেক বড়, তাই আমি খালুর কাজে সাহায্য করলাম। এভাবে চলতে থাকে আমার নতুন জীবন। এখন আমি অনার্স ফাইনাল ইয়ারে, আর রিমি তৃতীয় বর্ষ। রিমির বাবা আমাকে অনেক ভালোবাসে, একদম তাদের নিজের ছেলের মতো। আর রিমির ছোটো বোনটা তো আমাকে ছাড়া কিছুই বোঝে না, সবসময় ভাইয়া ভাইয়া করে। আমি তাকে খুব ভালোবাসি। রিমির ছোটো বোনের নাম হলো কিমি। তবে রিমির ব্যবহার দেখে আমি খুবই অবাক হই, মেয়েটা এত ভালো। আর মাঝে মাঝে রিমির আচরণ দেখে মনে হয় রিমি আমাকে খুব ভালোবাসে। আমার কখন কি লাগবে সবসময় চোখে চোখে রাখবে, কেয়ার করবে, মিষ্টি শাসন করবে। রিমির মিষ্টি শাসন আর কেয়ারগুলো খুবই ভালো লাগে। একদিন আমি কলেজে এক মেয়ে বন্ধুর সাথে কথা বলছি, আর সামনে গেটের দিকে যাচ্ছি, আর তখনই সামনে দেখি রিমি, কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যেই রিমির সামনে যাব, তখনই ঠাস করে রিমি আমাকে জোরে একটা থাপ্পড় মারল। থাপ্পড় মেরে রিমি বাসায় চলে গেল, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে দুপাটা নোনা জল বেরিয়ে আসলো। আবার সেই পুরনো কথা মনে করে দিল। 2 বছর আগে ঠিক একইভাবে আমাকে চর মেরেছিল আমার এক খুব কাছের মানুষ। খুব কষ্ট পেয়েছিলাম তখন। রিমি আমাকে থাপ্পড় মারলো, কিন্তু 2 বছর আগে আমাকে এভাবে থাপ্পড় মেরেছিল, তখন হাজার গুণ কষ্ট পেয়েছিলাম। কলেজের পর আমি আর রিমিদের বাসায় যাইনি। একটা ট্রেন লাইনে বসেছিলাম। বসে থাকতে থাকতে আর খালুর দোকানে যাওয়া হলো না। রিমি আমাকে থাপ্পড় মেরেছে, এই জন্য আমি কষ্ট পাইনি। রিমি আমাকে থাপ্পড় মেরে আমার পুরনো কথা মনে করে দিয়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। তাই বসে আছি আর সিগারেট খাচ্ছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। আমি রিসিভ না করে ফোন সাইলেন্ট করে রেখে দিলাম। আবার পুরনো কথা ভাবছি। ভাবতে ভাবতে রাত 10টা বেজে গেল। এবার ফোন হাতে নিয়ে দেখি খালু জানে 6 বার কল দিয়েছে। আবার ফোন এসেছে খালুর। আমি রিসিভ করলাম। তখন খালু বলল, মেহেদি, তুমি কোথায়? কত টেনশন হচ্ছে তুমি জানো? তাড়াতাড়ি বাসায় আসো। জি খালু, আসছি। কিছুক্ষণ হাঁটার পর বাড়ি চলে আসলাম। কলিং বেল চাপ দিতেই খালা দরজা খুলে দিল। কোথায় ছিলে তুমি বাবা? সেই কখন থেকে বসে আছি, যাও হাত মুখ ধুয়ে এসো। জি খালা, আসছি। তারপর ভিতরে ঢুকতেই মিনি মানে আমার পিচ্চি বোনটা দাঁড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, ভাইয়া, কোথায় ছিলে তুমি? জানো আমি তোমার জন্য কত কান্না করেছি, আর আপু এখনো কান্না করছে, তুমি আসোনি তাই। আর হবে না আমার পাগলি বোনটি, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। কিন্তু রিমি কান্না করছে শুনে খুব খারাপ লাগছে। আমি এবার রিমি রুমের দিকে গেলাম, আর রিমি বলে ডাক দিলাম। রিমি আমার দিকে যে তাকালো, আমি তো ভয় পেয়ে গেলাম। রিমির চোখ লাল হয়ে ফুলে আছে, হয়তো কান্না করে অবস্থা হয়েছে। এবার রিমি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করে দিল। আমি তো বেশ অবাকই হলাম। কোথায় ছিলে তুমি? জানো আমি কত টেনশনে ছিলাম। আমি মনে করেছি তুমি আমাদের ছেড়ে চলে গেছো। তুমি আমায় ছেড়ে কখনো যাবে না, আগে প্রমিস করো। আমি রিমিকে বুক থেকে সরিয়ে নিয়ে বললাম, কোথায় যাব আমি? তোমরা ছাড়া আমার কে আর আছে? কেউ নেই তো আমার। তাহলে আমি কোথায় যাব বলো? মনে থাকে যেন, আর যেখানে যাবে আমাকে বলে যাবে। তাহলে আমাকে কলেজে এভাবে সবার সামনে থাপ্পড় মারলে কেন? তাহলে তুমি ওই মেয়েটার সাথে অমনভাবে হেসে কথা বলছিলে কেন? তুমি জানো কতটা কষ্ট হয়েছিল? কই হেসে কথা বলছি? আর ও তো আমার ক্লাসমেট, ওর সাথে তো কথা বলতেই পারি। আর ওর সাথে কথা বলেছি তো তোমার কি? আমার কি মানে? আমি তোমাকে ভালোবাসি, আমার নিজের জীবনের থেকেও তোমাকে ভালোবাসি। তোমার সরলতাকে আমি ভালোবেসে ফেলেছি। এবার আমি রিমির থেকে এক ঝটকে দূরে সরে আসলাম। কি বলছো সব তুমি? জানো তুমি কি বলছো? আরে হয় না রিমি, আমি একটু এতিম। তোমার বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর তাছাড়া তোমার বাবা জানতে পারলে আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। আমাকে তুমি ভুলে যাও। রিমি এবার জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, আমি বাবাকে সব বুঝিয়ে বলবো, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। প্লিজ রিমি, এমন পাগলামো করো না। আর সবাই বাড়িতে আসে, কেউ শুনে ফেলে দিলে আমাকে সবাই ভুল বুঝবে রিমি। আমি এর কথা না বাড়িয়েই যে রিমির রুম থেকে বাইরে আসবো, তখন থেকে রিমির মা দরজার পিছনে দাঁড়িয়ে আছে, হয়তো সব শুনে ফেলেছে। আমি রিমির মার দিকে তাকে দেখে রিমির মা কান্না করছে। হয়তো রিমির চোখের পানি রিমির মা সহ্য করতে পারেনি। আমি রিমির মায়ের কাছে গিয়ে বললাম, খালাম্মা, রিমির কোনো দোষ নেই, সব দোষ আমার। ওকে কিছু বলবেন না। আর কাল সকালে আমি এই শহর ছেড়ে চলে যাব, শুধু আজকের রাতটুকু থাকতে দিন। খালাম্মা কিছু বলো না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে।
আমি এই বলে নিজের রুমে চলে আসলাম আর রুমের দরজা বন্ধ করে দিলাম আর কান্না করতে লাগলাম। আবার সেই 2 বছর আগের পুরনো কথা মনে পড়ে গেল। সেদিনও ঠিক এভাবে আমাকে একজন জড়িয়ে ধরেছিল আর এই কথাগুলো বলেছিল, তবে সেই কথাটা মিথ্যা আর অভিনয় ছিল। হতে পারে এটাই আমার ন্যায্য পাওনা। পুরনো কথা ভাবতে ভাবতে আবার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এভাবেই সারা রাত কাটিয়ে দিলাম। আর এদিকে রিমির মা রাতে ঘটে যাওয়া সব কাহিনী রিমির আব্বুকে বলল। রিমির আব্বু সব শুনে বলল, ছেলেটা বেশ ভালো, খুব সহজ সরল, যেটা বলি সেটা শুনে, কোনোদিন কথার প্রতি খেলাপ করেনি। আর ছেলেটা ভালো শিক্ষিত, রিমির সাথে ভালো মানাবে। আর মিনিকে একেবারে ছোট বোনের মতো দেখে। তাই ভাবছি কাল সকালে মেহেদির সাথে কথা বলে রিমির সাথে বিয়ের কথাটা সেরে ফেলবো। পরের দিন খুব সকালে উঠে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে রিমির বাবার জন্য একটা চিঠি লিখে সেটা বিছানার উপর রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আবার রেল স্টেশনের দিকে হাঁটতে থাকলাম। আবার অন্য কোনো শহরে যেতে হবে এটা ভেবেই খুব কান্না পাচ্ছে যে রিমি মেয়েটা খুব ভালোবাসে আমায়। আর পাগলি বোনটিকেও খুব মিস করব। খালাকে খুব মনে পড়বে, কিন্তু কিছু করার নেই। আমি ট্রেনের জন্য স্টেশনে বসে আছি। ট্রেন আসতে 1 ঘন্টা দেরি হবে। আর এদিকে রিমির মা ঘুম থেকে উঠে রিমির কাছে গিয়ে কারাতে সব কথা বলল। রিমি তা শুনে প্রায় পাগলের মতো হয়ে গেল। খুশিতে তার মাকে জড়িয়ে ধরল। এবার রিমি দৌড়ে আমার রুমে চলে গেল। আর যখনই দরজায় নক করতে যাবে তখনই দেখে দরজা খোলা রয়েছে। রিমি তখন রুমের ভিতরে গিয়ে দেখে আমি রুমে নেই আর আমার জামা কাপড় ব্যাগপত্র কিছুই নেই। তখনই চোখ গেল বিছানার উপর। রিমি চিঠিটা হাতে নিয়েই পড়তে থাকলো। চিঠি পড়া শেষে রিমি চিৎকার দিয়ে আম্মু বলে ডাক দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। রিমির মা সাথে সাথে আমার রুমে গিয়ে দেখে রিমি বেহুশ হয়ে পড়ে আছে। রিমির মা সাথে সাথে রিমির খাটের উপরে তুললো। রিমির বাবা রিমির হাতে একটা কাগজ দেখলো আর কাগজটা খুলে দেখে একটা চিঠি। রিমির বাবা চিঠিটা পড়তে লাগলো। শ্রদ্ধেয় খালুজান, প্রথমে সালাম নেবেন। আশা করি আপনি এতক্ষণে সব জেনে গেছেন। এতে রিমির কোনো দোষ নেই খালুজান। তাই আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আর কোনোদিন হয়তো দেখা হবে না। তাই এই এতিম ছেলেটাকে ক্ষমা করে দেবেন আর নিজের পরিবারের দিকে একটু খেয়াল রাখবেন। এতিম ছেলে। রিমির বাবা চিঠিটা পড়া মাত্রই প্রথমে বাস স্ট্যান্ডে গিয়ে খুঁজলো, কিন্তু পেল না। তারপর রেল স্টেশনের দিকে গেল আর তখন দেখলো আমি একটা ব্রেঞ্চের উপরে মাথা নিচু করে বসে আছি। রিমির বাবা আমার কাছে গিয়ে মাথায় হাত বোলালো আর তখনই আমি উপরে তাকিয়ে দেখি খালুজান। খালু, আপনি এখানে? আমার ছেলেটাকে নিয়ে নিতে এসেছি। কিছু তো বুঝলাম না। কাল রাতে রিমির মা সব বলেছে আমায়। আর তখন ভাবলাম আমার মেয়ের জন্য এর থেকে ভালো ছেলে কেউ নেই। তাই আমার মেয়ের জামাইকে নিতে এলাম। কিন্তু খালু, আমি একজন এতিম। আর কিছু বলতে দিল না। চুপ! আর কোনোদিন নিজেকে এতিম বলবে না। আমরা কেউ না তোমার। তারপর আমি খালুকে জড়িয়ে ধরলাম। তারপর আমি আর খালু বাড়িতে চলে আসলাম। এসে দেখি 2 মহারানী আমার উপর রাগ করে আমার সাথে কথা বলছে না। আমি প্রথমে মিনির কাছে গেলাম, তারপর আমার বোনটিকে কোলে তুলে নিলাম। আর সেই 2 গালে 2টা পাপ্পি দিয়েছি আর অমনি হেসে দিল। যাক বাবা, ছোটটা তো রাগ ভাঙাতে পারলাম, এখন বড়টাকে দেখতে হবে। আমি রিমির রুমে গেলাম। গিয়ে দেখি রিমি চোখ লাল হয়ে আছে। বুঝতে পারলাম খুব কান্না করেছে। আমি চলে যাওয়ার পর আমি রিমির সামনে গিয়ে বললাম, সরি রিমি, আর কোনোদিন তোমায় ছেড়ে যাব না। দেখলাম রিমির কোনো পাত্তাই নেই। তাই রিমির হাত ধরে সোজা আমার বুকে টেনে নিলাম। রিমি ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্লিজ রিমি, আমায় তুমি ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কোনোদিন তোমায় ছেড়ে যাব না। না, তোমার কোনো ক্ষমা নেই। আর আমি আপনাকে ভালোবাসি না। সত্যি ভালোবাসো না? না। তাহলে আর কি করার, আবার চলে যাই, আর কোনোদিন আসবো না। এই কথা বলে যে আসতে যাব, আর তখনই রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। না, তোমাকে কোনো দিন যেতে দেব না। তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমিও পাগলিটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে রিমির ছোট বোন মিনি চলে আসলো। কি ভাইয়া, বউকে পেয়ে নিজের বোনকে ভুলে গেলে? হ্যাঁ রে আমার পিচ্ছি বুড়িটা, তোমাকে আমি ভুলে যেতে পারি? তুমি আমার কলেজার ছোট্ট পিচ্ছি বোন। এই বলে মিনিকে কোলে তুলে নিলাম। আর সেই সময় 2 বোন আমার 2 গালে একটা করে পাপ্পি দিল। তারপর দুজনকে জড়িয়ে ধরলাম। সবাই মিলে রাতে খাবার খাচ্ছি। তখন রিমির বাবা বলল, আগামী পরশুদিন তোমাদের বিয়ে, তোমাদের কোনো আপত্তি আছে? রিমি দেখলাম লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, না খালু, আমার কোনো আপত্তি নেই। রিমির আপত্তি আছে কিনা শোনেন। রিমি লজ্জা মাখা কণ্ঠে বলল, না, আমারও কোনো আপত্তি নেই। তারপর আমরা আবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। তাকে দেখে রিমি আমার রুমে আসছে। রিমি, তুমি এখানে? এ রাতে কি করছো এখানে? কেউ দেখে ফেললে কি বলবে সবাই?
কেউ দেখবে না। আর আমি আমার হবু স্বামীর রুমে আসছি, তাতে কার কি আসে যায়? কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি। তুমি যাও এখন, কেউ দেখলে খারাপ ভাববে। না, আমি যাব না। যদি তুমি আজকের মতো কাল সকালেও যদি তুমি চলে যাও, তাই আমি আজ রাতে তোমার সাথে থাকবো। কি কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে ঘুমাবে? আর আমি কোথায় যাব তোমাকে ছেড়ে? তা আমি শুনবো না। আমি আজই এখানেই তোমার সাথে ঘুমাবো। আর কেউ যদি আমাকে রাখতে না চায়, তাহলে আমি সারা রাত বসে বসে কান্না করব। আচ্ছা ঠিক আছে, তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে শুয়ে পড়ছি। না, তুমি আমার সাথে বিছানায় ঘুমাবে। এত চিল্লাচ্ছ কেন? কেউ শুনে ফেলবে। তুমি বিছানায় না আসলে আমি আরো চিল্লাবো। আচ্ছা ঠিক আছে, বিছানায় ঘুমাবো। আমি এবার বিছানায় গিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লাম, আর রিমি আমার আরেক পাশে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে দুজনে গল্প করছি। আর তখনই রিমি আমাকে জড়িয়ে ধরলো, আমিও রিমিকে জড়িয়ে ধরলাম। তারপর দেখি রিমি মুখ উঠে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। আর আস্তে আস্তে রিমি আমার এত কাছে চলে আসলো, রিমির নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, আর গরম নিঃশ্বাস আমার মুখে আশ্রয় পড়ছে। তারপর রিমি আমার ঠোঁটে ঠোঁট রাখলো। সে কি অনুভূতি, সেটা বলে বোঝাতে পারবো না। এভাবে প্রায় 8 মিনিট পর রিমি আমাকে ছেড়ে দিল। দুজনে প্রায় পাগলের মতো হাঁপাচ্ছি। তারপর রিমি আমার বুকে মাথা রাখলো আর বলল, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? না পাগলি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাই বলে রিমি শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর রিমির কপালে একটা ভালোবাসার পর সেঁকে দিলাম আর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি এখনো ঘুমিয়ে আছে। কি অপূর্ব লাগছে রিমিকে, চুলগুলো এলোমেলোভাবে মুখের উপরে রয়েছে। আমি রিমির মাথায় আরেকটা ভালোবাসার পর সেঁকে দিলাম। আর তখনই রিমি উঠে পড়লো। রিমি উঠে আমার গালে একটা কিস করে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে দুজন একসাথে কলেজে গেলাম। আজ আমাদের বিয়ে হয়ে গেল। বেশি একটা আয়োজন করা হয়নি, ভালোভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। রিমি এখন বাসর করে অপেক্ষা করছে, আর আমি ছাদের উপর বসে বসে পুরনো কথা ভাবছি। আর দু চোখ বেয়ে অজর ধারায় পানি পড়ছে। হঠাৎ করে কারো হাত আমার কাঁধের উপরে অনুভব করলাম। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে পিছনে করে দেখি রিমি দাঁড়িয়ে আছে বিয়ের সাজে। রিমি, তুমি এখানে কেন আসতে গেলে? আমি এখনই নিচে নামছিলাম। তুমি কান্না করছো কেন? কোনো অন্যায় করেছি আমরা বা আমি? হে পাগলি, তুমি অন্যায় করবে কেন? তোমায় তো আমি খুব ভালোবাসি। তাহলে কান্না করছো কেন? আসলে আমার মা বাবার কথা খুব মনে পড়ছে, তাই একটু কান্না পাচ্ছিল। কান্না করে আর কি হবে? চলো নিচে চলো। না, আমি যাব না। কেন যাবে না? আমাকে কোলে নিতে হবে। রিমিকে কোলে নিয়ে নিচে চলে আসলাম। তারপর বাসর ঘরে ঢুকে রিমি আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমিও রিমিকে জোরে ধরে শুয়ে পড়লাম। এভাবে চলছিল আমাদের সংসার জীবন। খুব সুখে জীবনযাপন করছিলাম। বেশ 7 মাস পর এখন রিমিদের ব্যবসা পুরোপুরি আমি দেখাশোনা করি। একদিন হঠাৎ করে কে পিছন থেকে মেহেদি বলে ডাক দিল। আমি পিছনের দিকে তাকিয়েই বিরাট বড় শখ খেলাম। মনে হলো আমি নিজেই হারিয়ে ফেলেছি। পিছনে তাকাতেই মেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হামাও করে কাঁদতে থাকলো। হ্যাঁ, এই মেয়েটি হলো অনিকা। তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। তুমি চলে যাবার পর আমি তোমার জন্য প্রতি রাতে কান্না করেছি। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? আমি তো তোমার সাথে একটু মজা করেছিলাম, আর তুমি সেই মজা সিরিয়াসলি নিয়ে তুমি কেন আমায় ছেড়ে চলে আসলে? আমি অনিকাকে সরিয়ে দিয়ে বললাম, দেখুন, আমার জীবনে অতীতে যা ঘটে গিয়েছে আমি সব ভুলে গেছি। আর তাছাড়া আমার এখন একটা ভবিষ্যৎ আছে। আমি এখন বিবাহিত। অনিকা আমার কাছ থেকে এই কথা শোনার মনে হয় কোনো আশাই করেনি। তাই অনিকা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর দু চোখ দিয়ে পানি পড়ছে। আমি চাই না যে তুমি আমাদের বিবাহিত জীবনে দেয়াল হয়ে দাঁড়াও। তোমার এই দিনের ঘটনার পর তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা হয়। তোমার কথা মনে পড়লে আমার প্রচণ্ড রকমের রাগ হয়। আর তোমার জন্য আমাকে আমার মা বাবা ভুল বুঝলো, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাই তুমি আমার সামনে আসবে, তোমাকে আমার একদম সহ্য হয় না। তাই তুমি আমার সামনে না আসলে আমি খুশি হব। অনিকা শুধু নীরব হয়ে কান্না করেই যাচ্ছে। অনিকা কান্না করতে করতে চলে গেল। আমি হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি রিমি দাঁড়িয়ে আছে, আর রিমি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হয়তো রিমি সব শুনে ফেলেছে। আমি রিমিকে দেখে কোনো অবাক হইনি, কারণ সত্যি কথা কোনোদিন চাপা থাকে না। এবার আমি রিমির সামনে গেলাম। রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। আমি রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কে ওই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বললো? আমার অতীত। তুমি তো বলেছিলে তুমি এতিম, তোমার কেউ নেই, তাহলে আমার সাথে মিথ্যে বললে কেন? আমি তখন পরিস্থিতির শিকার ছিলাম।
আর আমার মা বাবা ছোট ভাই সবাই আছে। রিমি এবার আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? না আমার পাগলি বউ, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমাকে বলতে হবে তোমার অতীতের কথা। সব বলবো, আগে বাড়ি চলো। আমি আর রিমি চলে আসলাম। এসে আমি আর রিমি কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এই সময় রিমি আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। মনে হচ্ছে হাত ছাড়লে আমি হারিয়ে যাব। পাগলিটা আমাকে অনেক ভালোবাসে, আমি পাগলিটাকে অনেক ভালোবাসি। কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমরা ঘোরাঘুরি করে রাতে বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই সোফায় একসাথে বসলাম। আমি আগে বলতে লাগলাম আমার 2 বছর আগের পুরনো কথা। 2 বছর আগে, চলুন আপনাদেরকেও শুনে নিয়ে আসি সেই ঘটনা। মোবাইলের মেসেজে টুংটুং শব্দে ঘুম থেকে উঠে পড়লাম। দেখি মিষ্টি মেয়ে একটা আইডি থেকে মেসেজ এসেছে। হাই, হ্যালো। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনারগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বলতে গেলে আপনার প্রেমে পড়ে গিয়েছি। কি বললেন? কার প্রেমে পড়েছেন আপনি? সরি, আপনাকে না, আপনার গল্পের প্রেমে পড়ে গিয়েছি। ও ধন্যবাদ, আমাকে বাঁচালেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে বারবার আম্মু ডাকছে, কলেজে দেরি হয়ে যাবে। ভাই, আম্মু ডাকছে, কলেজ যেতে হবে। তাই বলে আমি অফলাইন হয়ে গেলাম। আমি ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে কলেজে চলে আসলাম। আমি আমার রুমে যেয়ে ঢুকতে যাব, তখন একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মেয়েটি পড়ে গেল। আমি সরি বলে চলে আসলাম আমার সিটে। আমি একবার পিছনে তাকিয়ে দেখি মেয়েটি রাগী চেহারা আমার দিকে তাকিয়ে আছে। আমি এত কিছু না ভেবেই ক্লাসে মনোযোগ দিলাম। এভাবেই সব ক্লাস করে কলেজ থেকে বাড়ি আসছি। তখন আমার পিছন থেকে কে যেন শার্টের কলার টেনে ধরলো। আমি পিছনে ঘুরতে দেখি সকালে যে মেয়ের সাথে ধাক্কা খেয়েছিলাম সেই মেয়েটি। ওই সকালে আমাকে ওইভাবে ধাক্কা দিয়ে ফেলে চলে গেলি, আবার আমাকে না তুলে চলে গেলি কেন? সরি বললাম তো তখন, তাহলে আবার কেন আমার কলার ধরলে? ওই পিচ্ছি, তুই জানিস আমি কে? তোর সিনিয়র আমি, আর তুই আমাকে তুই করে বললি। দাঁড়া, তোর কি অবস্থা করে দেখ। মেয়েটি ঠাস করে একটা চড় মেরে দিল। আর যেন কোনো দিন তোরে আমার সামনে না দেখি। তাই বলে আরও একটা চড় মারলো। ওরা চলে গেল আর আমি ওখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তবে মেয়েটি রাগলে খুব সুন্দর লাগে, একদম আমার স্বপ্নে রাজকুমারী। রাগলে তার ঠোঁট দুটো একদম লাল হয়ে যায়। আমি তো রাজকুমারীর প্রেমে পড়ে গেলাম। মনে হচ্ছে গাল দুইটা ধরে শুধু চুমুই খাই। আমি চলে আসি, তখন আমার এক বন্ধু বলল, কি রে অনিকা, তোকে মারলো কেন? তাহলে মেয়েটি না মনিকা? বাহ, নামের সাথে চেহারার কত মিল। কি রে, কি ভাবছিস? জানিস অনিকাকে? অনিকা হলো এই এলাকার নেতার মেয়ে, সেই জন্য এত দামাকুর। সব ছেলেরা ওকে ভয় পায়। কিন্তু আমি ভয় পাইনি। দোস্ত, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, দেখিস একদিন অনিকা আমার হবেই। মানে কি বলতে চাস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার অনিকাকে খুব ভালো লেগেছে। তার আগিমাখা চেহারা যেন কোনো রাজকুমারী। অনিকা রাখলে তার গাল দুটো লাল হয়ে যায়। অনিকার বাবা জানলে তোকে কিন্তু ছাড়বে না। সে পরে দেখা যাবে, চল আগে 2টা সিগারেট খেয়ে বাসায় যাই। তারপর সিগারেট শেষ করে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটু ফেসবুকে ঢুকলাম। দেখলাম সকালে সে মিষ্টি মেয়ে আইডি থেকে মেসেজ এসেছে। দেখলাম সে অনলাইনে আছে। আপনি কোন কলেজে পড়েন? KMS সরকারি কলেজ। আপনি কোন কলেজে পড়েন? কোন ইয়ারে পড়েন আপনি? ওএমজি, আমিও তো ওই কলেজেই পড়ি, অনার্স 3rd ইয়ারে। আপনি কোন ইয়ার? আমি 2য় ইয়ার। তাহলে কাল সকাল 10টায় বড় আম গাছের নিচে আসবেন। আমি আপনাকে দেখব। যে এত সুন্দর গল্প লেখে তাকে একটু দেখব। ঠিক আছে, আসবো এখন, বাই। পরের দিন আমি একটু দেরি করে কলেজে গেলাম। যে দেখে অনেক সে আম গাছের নিচে একা দাঁড়িয়ে আছে, আর মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। তারপর আমাকে সেই মেয়েটি মেসেজ দিল, লেখক সাহেব কোথায় আপনি? আপনি কোথায় আছেন? আর আমি কলেজে চলে আসছি। আমি আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমি আবার গাছের নিচে তাকালাম, দেখে অনিকা ছাড়া আর কেউ নেই। এবার আমি মনে মনে একটু খুশি হলাম। তবুও শেয়ার হওয়ার জন্য আমি আবার ওকে মেসেজ দিলাম, আপনি কি হলুদ ড্রেস পরে আছেন? তাহলে আপনি চলে আসেন, আমি আপনাকে দেখব। এবার আমি মনে মনে প্যান্ট ডান্স দিচ্ছি। আমি লুঙ্গি পরিনি, তাই প্যান্ট পরে একটু ডান্স দিলাম। তখন আমি ভাবলাম, ওকে এভাবে দেখা দেওয়া যাবে না, আমাকে সবার সামনে চড় মারা, তাই না? এবার দেখো আমি কি করি ম্যাডাম, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। অনিকা বলল, কেন পারবেন না? আমি কি কোনো অপরাধ করেছি? কি অপরাধ বলেন? যদি সত্যিই আমি কোনো অপরাধ করে থাকি তাহলে সেগুলো আমি সব শুধরে নেব। তুমি তোমার বাবার পর কলেজে দেখাতে পারবে না, আর সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর গতকাল তাকে কলেজে এসে চড় মেরেছ, তাকে সরি বলতে হবে, আর তার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। যদি এসব কথা মানতে পারো তাহলে আমার সাথে তুমি দেখা করতে পারবে। আমি রাজি, আমি সব করতে পারবো।
তারপর আমি ক্লাসরুমে চলে যাচ্ছি, তখন অনিকা আমার সামনে আসলো। আই পিচ্ছি শোন, জি বলেন। কাল তোকে চর মারার জন্য সরি। আর আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। এবার আমি না করে দিলাম, অনিকাকে একটু ভোকাতে হবে, আমিও কম কিসের, আমাকে চড় মারা তাই না? এবার দেখবে কত ধানে কত চাল। কেন করবে না আমার সাথে বন্ধুত্ব? আর আমি বললাম তো কালকের জন্য সরি। আমি আপনার সাথে বন্ধুত্ব করব না, আপনি একটু ভালো না, সবসময় ছেলেদের সাথে খারাপ ব্যবহার করেন, যদি আবার আমার সাথে করেন। আমি বললাম তো সরি। আর কালকে আমার মাথা ঠিক ছিল না, একটু রাগ করে বাসা থেকে বের হয়েছিলাম, তাই তোকে ওই চরটা মারছিলাম। ও, তাহলে অন্যের উপর রাগ আমার উপর ছাড়লেন? আমি আসলেই সরি। আর কোনো দিন তোকে কেন, আর কোনো ছেলেকে মারবো না। এবার তো আমার সাথে বন্ধুত্ব কর। ওকে, বন্ধুও করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি যা বলবো তাই শুনতে হবে, আর এসব ছেলেদের কাপড় পরা যাবে না, আর সবার সাথে ভালো আচরণ করতে হবে। ওই পিচ্ছি, তুই আমার হুকুম করার কে? আর আমি তোর কোনো কথা মানতে পারবো না। ওকে, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না। এবার অনিকা নিচের দিকে কিছুক্ষণ ভেবে, আচ্ছা, তোর শর্তে আমি রাজি। আচ্ছা এখন আমি ক্লাসে যাই। আর হ্যাঁ, আরেকটা কথা, কলেজ শেষে আমার জন্য দাঁড়িয়ে থাকবে, একটা কাজ আছে। তাই বলে আমি ক্লাসে চলে আসলাম। আসলে অনিকা জানে না যে ফেসবুকের মেহেদি হাসান আর আমি একই মানুষ। আসলে কোনোদিন পিক দিইনি তো, তাই চিনতে পারিনি। এসে দেখি স্যার এখনও ক্লাসে আসেনি, তাই একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখি অনিকা মেসেজ দিয়েছে আর অ্যাক্টিভও আছে। তুমি যা বলছো আমি তাই করেছি। আমি ওই ছেলেটার সাথে বন্ধুত্ব করেছি। এবার তো তুমি আমার সাথে দেখা করো। আমি বলেছি তো, আমার যখন সময় হবে তখন আমি নিজেই তোমার সাথে দেখা করব। তোমাকে যে কাজটুকু করতে দেওয়া হয়েছে সেটুকু আগে করো। তাই বলে আমি অফলাইন হয়ে গেলাম আর ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষে আমি বাইরে এসে দেখি অনিকা একা একা সেই বড় আম গাছটা নিচে দাঁড়িয়ে আছে। আমি অনিকার কাছে গিয়ে বললাম, চলো আজ দুজনে মিলে ঘুরতে যাব আর ভালো একটা রেস্টুরেন্টে দুপুরে খাবার খাবো। অনিকা আমার কথা শুনে সোজা আমার কলা ধরে বলল, কি বললি তুই? আমি তোর সাথে ঘুরতে যাব? তুই ভাবলি কি করে? ঘুরতে না গেলে বন্ধুত্ব করবো না আমি তোমার সাথে। তারপর অনিকা কিছুক্ষণ ভেবে বলল, ওকে, আমি রাজি। তারপর আমি আর অনিকা একটা রিক্সা উঠে চলে আসলাম একটা নদীর তীরে। রিক্সা আসার সময় অনিকা আমার সাথে একটা কথা বলেনি। তারপর আমরা একটা নদীর তীরে চলে আসলাম। অনিকা নদীর তীরে দাঁড়িয়ে আছে আর অনিকার চুলগুলো বাতাসে এলোমেলোভাবে উড়ে বেড়াচ্ছে। আর অনিকা সেই চুলগুলো কানের কাছে নিয়ে এসে বারবার ঠিক করতে ব্যস্ত। আহ, অনিকাকে কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আমি পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে 1000 বার আমি তোমাকে ভালোবাসি বলতে ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। অনিকা বলল, ওই তোর নাম কি? আমার নাম মেহেদি হাসান। তারপর অনিকা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আরেকটু ঘোরাঘুরি করে চলে আসলাম একটা রেস্টুরেন্টে গিয়ে। তারপর কিছু খাবার খেয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিকেলে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছি আর সিগারেট টানছি। আসলে আমি একটু একটু সিগারেট খাই আর রাতের খাবার খেয়ে শুয়ে ফেসবুকে লগ ইন করি। অনিকের সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি অনিকা এখনও আসেনি, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তখনই অনিকা আসলো। অনিকাকে আজ কালো ড্রেস পরে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার স্বপ্নের রাজকুমারী। তারপর অনিকা তার বান্ধবীদের কাছে গেল আর মোবাইলের দিকে তাকিয়ে আছে, মনে হয় ফেসবুকে অ্যাক্টিভ আছে। তাই আমিও ফেসবুকে লগ ইন করলাম আর মেসেজ দিলাম, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। এমনভাবে কলেজে আসলে তো আমি তোমার প্রেমে পড়ে যাব। আর তুমি চোখে কাজল দাওনি কেন? এর পরের বার যেন 2 চোখে কাজল পড়তে বলো না। এরপর দেখো অনিকা আশেপাশে হয়রানি হয়ে আমাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তখন আবার অনিকা মেসেজ দিল, কোথায় তুমি? প্লিজ একবার আমার সামনে আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমাকে খুঁজে লাভ নেই, আর আমি সময় হলে তোমাকে দেখা দেব। এই বলে আমি অফলাইন হয়ে গেলাম আর আমি অনিকার সামনে গেলাম। আমি যাওয়াতে অনিকা কিছুটা বিরক্ত মনে হলো। তারপর কিছু কথা বলে আমি চলে আসলাম আমার ক্লাসরুমে। ক্লাস 3টে শেষ হওয়ার পর স্যার একটু আসতে লেট হচ্ছে বলে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর দেখি অনিকা তখন তার বেশ কয়েকটা বান্ধবী আসলো আমাদের রুমে। আর সবার উদ্দেশ্যে অনিকা বলল, এখানে মেহেদি হাসান বলে কেউ আছে? সবাই বলল চিনি না। আসলে আমার কলেজে অন্য নাম দেয়া আছে, তাই সবাই সেই নামেই চেনে। আর মেহেদি হাসান এই নামটি আমার কয়েকটা বন্ধু ছাড়া আর কেউ জানে না। তারপর অনিকা মোবাইলটা বের করে আমার আইডিটা বের করে বলল, এই আইডিটাকে চেনো? এই আইডিটার মেহেদি হাসানের, আর মেহেদি হাসান আমাদের কলেজেই পড়ে। কেউ জানতে পারলে আমাকে জানাবে। আর তখন আমাদের ক্লাসে সেরা সুন্দরী বলল, এই মেহেদি হাসান আমাদের কলেজে পড়ে? আমি তো ভাবতেই পারছি না।
আমি মেহেদি হাসানের বিরাট বড় একটা ফ্যান। মেহেদির সব গল্প আমি পড়ি। মেহেদিকে যদি কখনো খুঁজে পান তাহলে আমাকে একটু জানাবেন আপু, প্লিজ প্লিজ। আমি তো অবাক। আজ আমি যদি আমার প্রোফাইলে আমার পিক দিতাম তাহলে অন্তত আজ সিঙ্গেল থাকতে হতো না। এখন নিজের কপালে নিজে জ্বর মারতে ইচ্ছে করছে। তারপর কলেজ শেষে আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিয়ে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে এসে রাতের খাবার খেয়ে রুমে গিয়ে ফেসবুকে লগ ইন করলাম। তখন থেকে অনিকা অ্যাক্টিভ রয়েছে। আমি অনিকাকে মেসেজ দিলাম, তুমি আমাকে এভাবে প্রতিটা ক্লাসরুমে খুঁজেছিলে কেন? তুমি ভালো করে জানো আমাকে খুঁজে পাবে না। তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই নিজেকে আর সামলাতে পারিনি। আর যেন কোনো দিন তোমাকে এভাবে আমাকে খুঁজতে না দেখি। আর সময় হলে আমি নিজেই তোমার সাথে দেখা করে নেব। আর কিছু না বলে চ্যাট অফ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে আমার আর অনিকার মেসেঞ্জারে নিয়মিত কথা হয়। অনিকা আমাকে অনেক কেয়ার করে, অনেক শাসনও করে। অনিকা মনে হয় আমাকে ভালোবাসে। অনিকার কথাতে তো বুঝতে পারি যে অনিকা আমাকে অনেক ভালোবাসে। আর এদিকে অনিকার সাথে আমার ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আমাকে দেখে আর বিরক্ত হয় না। আজ কলেজ শেষে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছি। আর আমার এক বন্ধুর সাথে কোনো একটা বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। তাই আমি রাগ করে বাড়ি চলে আসলাম। এসে কিছুই ভালো লাগছে না, তাই ঘুমিয়ে পড়লাম। আজ আর অনিকার সাথে কথা হলো না। এভাবে 2 দিন আমি কলেজে যাইনি, আর ফেসবুকেও লগ ইন করিনি। আজ 2 দিন পর আমি কলেজে যাচ্ছি। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দেখি অনিকা গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি অনিকার চোখের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে গেছি। চোখ দুটো লাল আর ফুলে আছে, মনে হয় 2 দিন ধরে কান্না করেছে। অনিকা, তোমার কি হয়েছে? তোমার চোখ ফুলে আছে কেন? তারপর অনিকা সোজা আমার কলার ধরে টানতে টানতে 5 তলা একটা বিল্ডিংয়ে নিয়ে যায়। ওখানে সাধারণত কেউ আসে না, আর কোনো ক্লাসও হয় না। কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? তুই ভেবেছিস কি হ্যাঁ তোকে আমি খুঁজে পাবো না? তুই আমার সাথে খেলা করেছিস, তুই আমাকে ইমোশনাল করেছিস, আমাকে ব্ল্যাকমেল করে আমাকে কান্নার কষ্ট দুটাই করিয়েছিস। অনিকা ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি কান্না করছো কেন? অনিকা সোজা আমার কলার ধরে বলল, ওই আমি কি বলছি মানে? তুই কিছুই বুঝতে পারছিস না। তোকে আমি ভালোবাসি, তুই বুঝিস না? তোকে এত কেয়ার করি, এত শাসন করি, কি জন্য করি তুই জানিস না? আর এসব করে কাদের? যারা নিজের জীবনের থেকেও তাদের কাছে প্রিয়, তাদের কেয়ার করে। তুই কেন বুঝিস না? আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে অনেক ভালোবাসি রে পাগলি, সেই জন্য তো তোর সাথে বেশি কথা বলতাম। এবার অনিকা দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আমার পাগলিটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি আমার সাথে কেন এমন করলে? তুমি কেন সেদিন আমার সামনে আসোনি বলো? আমি এমন করেছি তার কারণ হলো সেদিন তুমি সবার সামনে আমাকে চড় মেরেছিলে, আর তোমার অহংকার ভেঙে ফেলার জন্যই। আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু বাবা। এভাবে কিছুক্ষণ থাকার পরে দেখি অনিকার বাবা, অনিকার বড় ভাই আর আমার সে বন্ধু চলে আসছে। আমি সাথে সাথে অনিকাকে ছেড়ে দিলাম। অনিকার বাবা একটা বড় নেতা। এবার অনিকার ভাই আরও কিছু লোকজন এসে আমাকে মাটিতে ফেলে লাথি মারতে লাগলো। আর অনিকার বাবা অনিকাকে টানতে টানতে নিয়ে গেল। আর এদিকে মার খাওয়ার জন্য আমার নাক মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। তবুও তারা একইভাবে মেরেই যাচ্ছে। কখন যে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে মার খেতে খেতে। আমি বেহুশ হয়ে যাওয়ার পরে মনে হয় আমাকে অনেক মেরেছে। তারপর যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে প্রিন্সিপালের অফিসে আবিষ্কার করলাম। আস্তে আস্তে যখন চোখ খুললাম তখন সামনে দেখি অনিকা, অনিকার আব্বু আর তার বড় ভাই আছে। আর অন্যদিকে তাকে দেখি আমার আব্বু আর আমার আম্মু রয়েছে। আম্মু আমাকে চোখ তুলতে দেখে এভাবে কান্না করে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে উঠতে, শরীরে খুব ব্যথা, কোনোভাবে উঠতে পারছি না। তখন আমার মা আমাকে সাহায্য করতে আসছিল, আর বাবা মাকে আটকে দিল। আব্বু মনে হয় আমার উপর অনেক রাগ করে আছেন। এবার আমি অনিকার দিকে তাকালাম, দেখি অনিকা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর চোখ দুটো লাল ও ফুলে আছে। দেখুন প্রিন্সিপাল সাহেব, আমি আপনাকে অনেক সম্মান করি, এজন্য আপনার উপর কোনো কথা বলবো না। এই ছেলে গত 6 মাস ধরে আমার মেয়েকে ডিস্টার্ব করতেছে, আর বারবার প্রেমের প্রস্তাব দিয়েছে। আমার মেয়ে যখন তার কথায় রাজি হয়নি তখন সে আমার মেয়েকে একা ডেকে নিয়ে ধস্তাধস্তি করার চেষ্টা করেছে। এখন আপনি যা মনে করেন তাই বিচার করুন, আর আপনি চাইলে আমার মেয়ে আনিকাকে জিজ্ঞেস করতে পারেন। আমার কথা বলার কোনো শক্তি নেই, খুব পানির তৃষ্ণা পেয়েছে, গলা একদম শুকিয়ে গেছে, কোনো কথা বলতে পারলাম না। এবার আমাদের প্রিন্সিপাল অনিকাকে প্রশ্ন করলো, অনিকা মামুনি, তোমার বাবা যা বললো সব কি সত্যি কথা? অনিকা মাথা নিচু করে চুপ করে আছে। তুমি ভয় পাচ্ছ মামুনি? এখানে ভয় পাওয়ার কি আছে? তুমি নির্ভয়ে বলো মামুনি, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আমি নিশ্চিত ছিলাম যে অনিকা আমাকে ভালোবাসে, সে মিথ্যা বলবে না। কিন্তু অনিকা আমার ভালোবাসাকে অপমান করলো, আমার বিশ্বাসকে মাটি চাপা দিল, আমাকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিল, যা আমি কোনোদিন অনিকার কাছে আশাই করিনি। হ্যাঁ স্যার,
ওই ছোট লোকের বাচ্চাটা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আমি প্রতিদিন মানা করার পরেও আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আজ আমি ওকে চর মারতে গিয়েছি, তখন আমাকে টানতে টানতে 5 তলায় নিয়ে গিয়ে আমাকে। আমি অনিকার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এক দৃষ্টিতে অনিকার দিকে তাকিয়ে আছি। অনিকা আমাকে এভাবে মিথ্যা অপবাদ দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। অনিকার কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার বুকের মধ্যে অজানা একটা ব্যথা উঠল। মেহেদি, তোমার থেকে আমি এরকম আশা করিনি। তোমাকে এখন এই কলেজ ছেড়ে চলে যেতে হবে, তাও আবার বিনা নোটিশে। আমি স্যারের কথা শুনে বেশি একটা কষ্ট পাইনি, যতটুকু কষ্ট অনিকার আচরণে পেয়েছি। আমার বাবা মা কোনো কথাই বলেনি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আমার মা কান্না করেই যাচ্ছে। বাবা মা আমাকে রেখেই তারা বাড়িতে চলে আসলো, আর অনিকাকে তার বাবা আর ভাই নিয়ে গেল। অনিকা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তার এইভাবে তাকানো দেখে অনিকার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হতে লাগলো। হ্যাঁ, এই মেয়েকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। সে আমাকে কীভাবে ঠকাতে পারলো, কীভাবে পারলো এই কাজটা করতে অনিকা? আমি আবার কান্না শুরু করে দিলাম। তখন আমার বেস্ট ফ্রেন্ড এসে আমাকে ধরে ওঠালো, কিন্তু আমার ওঠার শক্তিটুকুও নেই, প্রচণ্ড কষ্ট হচ্ছে উঠতেই। তারপর রাজু আর আমার একটা বন্ধু আমাকে বাড়ি নিয়ে এলো। বাড়িতে আসতেই আবারও বাবা হুঙ্কার শুনতে পেলাম। ওই জানোয়ারটাকে কেন এনেছিস? ওই হারামের বাচ্চার কোনো জায়গা নেই বাড়িতে। আজ তোর জন্য আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে গেল। তোর জন্য আমি প্রথম মাথা নিচু করলাম। তোকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তোর ওই বাড়িতে কোনো জায়গা নেই, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ থেকে আমার কোনো ছেলে নেই, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা কয়েকবার বাবাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হলো না। আমার মাকে শেষবারের মতো কথা বলতেই দিল না। আমি কান্না করতে করতে চলে আসলাম আমার বন্ধুদের সাথে বন্ধুর বাড়ি। আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমার বাবাও মনে হয় আমাকে মারতো, কিন্তু আমার এই অবস্থা দেখে হয়তো আমাকে আর মারেনি। আজ থেকে আমি এতিম হয়ে গেলাম, আর কেউ নেই আমার এই পৃথিবীতে। সবাই আমাকে ভুল বুঝে অবহেলা করলো। সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু আপনজনের অবহেলা মেনে নেওয়া যায় না। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, এক পা হাঁটারও শক্তি নেই আমার। সব বন্ধুরা আমাকে সাহায্য করে আমার বন্ধু রাজু তার বাসায় নিয়ে আসলো। রাজু সব জানতো আমার আর অনিকার ব্যাপারে। আমি কিছুদিন রাজুদের বাসায় থেকে সুস্থ হয়ে নিলাম। আমার প্রতি রাতে প্রচণ্ড কান্না পেত, সেই কান্না দেখার মতো কেউই নেই। অনিকার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা জন্মেছে, আর আমার বাবার প্রতি খুব অভিমান সৃষ্টি হলো। আজ 15 দিন পর একটু সুস্থ হলাম, তাই আমার বন্ধু রাজুর সাথে কলেজে গেলাম টিসি নিয়ে আসতে। আমি আস্তে আস্তে গেট দিয়ে ঢুকলাম। সবাই কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। একটু সামনে যেতে দেখি অনিকা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার তখন একটা চরম পর্যায়ে উঠে গেল। আমি রাগটাকে কন্ট্রোল করে পাশ কাছে চলে আসতে যাব, তখন অনিকা আমার পিছনে থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি এক ঝটকে অনিকাকে সরিয়ে দিলাম। মেহেদি, আমার কথাটা শোনো প্লিজ। সেখানে আমার কোনো চুপ, আর একটা কথা বলবে না। তোমার নিজের থেকেও বেশি ভালোবাসতাম। সেদিন তোমার বলা কথাগুলো শুনে আমি প্রায় মৃতই হয়ে গেছি। তোমার জন্য আমার মা বাবা আমাকে বলবো যে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার জন্য আমার বাবার মান সম্মান নষ্ট হয়েছে। কি চাও তুমি বলো? এই ছোটো লোকের বাচ্চার মৃত্যু চাও তুমি? ওকে, মরে যাবো আমি, তার আগে তুমি এই চেহারাটা আমাকে আর দেখাবে না। আর তোমাকে আগে নিজের থেকে বেশি ভালোবাসতাম, আর এখন আমি পৃথিবীর সব থেকে বেশি ঘৃণা করি তোমাকে। তোমার ওই মিথ্যার আড়ালে ছলনাময়ী চেহারা আমাকে আর দেখাবে না, আর আমার এই ছোটো লোকের বাচ্চার চেহারাও তোমাকে আর কোনোদিন দেখাবো না। তাই বলে আমি টিসি নিয়ে আসছি কান্না করতে করতেই। আমি অনিকাকে কিছু না বলেই প্রিন্সিপাল রুমে চলে আসলাম। তবে অনিকা আমাকে অনেক কিছু বলতে চেয়েছিল, আমি কিছু বলতে দিইনি। কী হবে ওর ছলনাময়ী কথা শুনে, যদি আবার ওর উপর মায়া বাড়ে। আমি প্রিন্সিপালের রুম থেকে চলে আসলাম। অনিকা আমাকে কয়েকবার ডাকতে আসলো। আমি না শুনে চলে আসলাম রাজুর বাসায়। দুপুরে খেয়ে ঘুমিয়ে আছি, তখন হঠাৎ করে কেউ আমার শার্টের কড়া ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আমার নিজের বাবা আমাকে টানতে টানতে বাইরে নিয়ে এসে জোরে 2টা চড় মারলো। তুই আর কত জ্বালাবি? তুই আবার কালকে আনিকাকে ডিস্টার্ব করেছিস, আবার জোরে ধরেছিস। তোর লজ্জা করে না তো কিছু হওয়ার পর? তুই আনিকার সাথে কথা বলেছিস। তুই আর এই শহরে থাকবি না, তুই এখন এই শহর থেকে চলে যাবি। তোর মুখ আর কোনো দিন দেখতে চাই না, তুই আজই চলে যাবি। তাই বলে বাবা চলে গেল, আর আমি জায়গা দাঁড়িয়ে একেভাবেই কান্না করতে থাকলাম। আর অনিকার ওপর আরও বেশি ঘৃণা হতে লাগলো। অনিকা এটা না করলেও পারতো। আমি রাজুর কাছ থেকে বিদায় নিয়ে রেল লাইনে দিয়ে হাঁটছি। এবার বর্তমানে ফেরা যাক। আর আপনার এরপরে কী হয়েছিল সব তো জানেনি। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর রিমি আর তার মা বাবা 3জনই কান্না করছে। তখন রিমির বাবা বলল, তোমার সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে। আর কোনো দিন নিজেকে এতিম বলবে না, এখন থেকে আমরা তোমার মা বাবা। তাই বলে তারা চলে গেল। আর রিমি সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে অজোর ধারায় কান্না করতে লাগলো। হে পাগলি, কান্না করছো কেন?
তোমার জীবনে এত কিছু ঘটে গেল আর তুমি আমাকে একদিনও বললে না। আমি কি তোমার এতই পর? এবার আমি রিমিকে বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি শোনো, কষ্ট পাবে বলে আমি বলিনি। এখন চলো, ঘুমাতে হবে। ছাড়ো আমাকে, চলো রুমে চলো। না, ছাড়বো না। আমি তোমাকে সারা জীবন জড়িয়ে ধরে রাখবো। কাল থেকে ব্যবসা দেখা বন্ধ। তোমাকে আমি সবসময় জড়িয়ে ধরে রাখবো। আমি পাগলিটার কথা শুনে আসছি, কত ভালোবাসে আমাকে। তারপর রিমিকে কোলে তুলে নিয়ে রুমে আসলাম আর শুয়ে পড়লাম। তবে রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। যদি কোনোদিন অনেকে এসে আমার কাছে থেকে তোমাকে নিয়ে যেতে আসে, তুমি তাহলে চলে যাবে। তুমি ভাবলে কিভাবে? যার জন্য আমার জীবনে সব কিছু হারিয়েছি তাকে ঘৃণা ছাড়া ভালোবাসা যায়? আর অনিকার জন্য আমি আমার পাগলিটাকে খুঁজে পেয়েছি। তারপর রিমি আমার বুকে ঘুমিয়ে পড়লো আর আমি রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখন মনে পড়লো অনিকা এখানে কী করতে এসেছিল। আর আমার নতুন জায়গা সব জেনে গেল। একমাত্র সেই জানে তার মনে কী আছে। আবার যদি আমাকে রিমির থেকে চিনিয়ে নেয়, তখন রাজুর কথা খুব মনে পড়লো। আজ 1 বছর পর রাজুর ফোনে কল দিচ্ছি। রাজু ফোন রিসিভ করলো আর আমি অজোর ধারায় কান্না করে দিলাম। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? আমি চুপ করে আছি। কি হলো, কথা বলছেন না কেন? দোস্ত, আমি মেহেদি বলছি। কেমন আছিস তুই? মেহেদি, তুই কোথায় ছিলি দোস্ত? এতদিন তোকে আমরা কত খুঁজেছি। তুই কোথায় এখন? ঠিক আছিস তো? হ্যাঁ দোস্ত, ভালো আছি। আর আমি চাঁদপুর শহরে আছি আর অনেক ভালো আছি। আর আমাকে খুঁজেছি মানে কি বলছিস তুই? তুই চলে যাওয়ার পর তোর মা বাবা অনিকা সবাই অনেক খুঁজেছি তোকে, কিন্তু কোথাও পাইনি। তুই চলে যাওয়ার পর তোর মা বাবা তোকে তোকে না পেয়ে খুব কান্না করতো আর শুধু মেহেদি মেহেদি বলতো। আর তুই কখন আসবি সবসময় চিন্তা করতো। আর কবে আসবি এখানে আমিও তোর মা বাবার সাথে বলি। না দোস্ত, তুই কিচ্ছু বলবি না। আমি কোথায় আছি আর তোর ওপর সে বিশ্বাস আছে, তুই কারোর সাথে কথা বলবি না। আর আমি মনে হয় আর কোনোদিন ওখানে ফিরে যাব না। কেন আসবি না তোর শহরে? আর তোর মা বাবা তো তাদের ভুল স্বীকার করেছে। আর অনিকা তোকে অনেক ভালো। তুই চুপ কর, অনিকার নাম আমার সামনে বলবি না। তুই ভালোভাবে জানিস আমি অনিকাকে কতটুকু ঘৃণা করি। আর কোনোদিন অনিকাকে মাফ করতে পারবো না। আর মা বাবা তারা তো জানতো তাদের ছেলে এরকম না। তারপরেও আমাকে বলবো যে বাড়ি ছাড়া করলো, তারপর শহর ছাড়া করলো। আমার কোনোদিন ফিরে যাবো না ওখানে। আর আমি এখানে বিয়ে করেছি আর আমার বউ আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আর আমি অনেক ভালোবাসি। আর আমি রিমিকে ছেড়ে কোথাও যাব না। যখন সবাই আমাকে বলবো যে রাস্তায় কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে, তখন এই মেয়েটা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি কখনো রিমিকে ছেড়ে যাব না। তুই বিয়ে করেছিস, একবারও আমাকে জানালি না। ভাবি তোকে অনেক ভালোবাসে, তাই না? খুব ভালোবাসে বউ আমার। ও সবসময় আমার পাশে থাকে আর পাগলের মতোই জড়িয়ে ধরে থাকে। আর রিমির দুষ্টমিগুলো আমি খুব ভালোবাসি। আর রিমিকে ছেড়ে কোথাও যাব না। অনেক ভালোবাসি আমি রিমিকে। তোর অতীত রিমি বা তার মা বাবা কেউ জানে? সবাই জানে, তবে প্রথমে কাউকে জানাইনি, পরে সব জানিয়েছি। আর তোর কোনো চিন্তা করা লাগবে না, খুব ভালো আছি আমি। আচ্ছা তাহলে এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা, ভালো থাকিস ভাই। এই বলে ফোন কেটে দিয়ে আমি যে পিছনে করে বিছানে আসতে দেবো, তখনই দেখি রিমি দাঁড়িয়ে আছে আমার পিছনে। আর রিমির 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? ঘুমোওনি তুমি? আর কান্না করছে কেন? তুমি জানো না তোমার কান্না আমার একদম সহ্য হয় না। এবার রিমি দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে তুলো আর জোরে জোরে কান্না করছে। আমি শক্ত করে জড়িয়ে তুললাম আমার পাগলিটাকে। তখন রিমি আমার বুকে মুখ লুকিয়ে বলল, তুমি আমায় ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? তুমি চলে গেলে আমি সত্যি সত্যি মরে যাব। হ্যাঁ পাগলি, আমি কি কোনোদিন বলেছি তোমায় ছেড়ে চলে যাব? আর তোমায় ছাড়া মনে হয় আমি খুব ভালোভাবে বাঁচতে পারবো? তোমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। তুমি আমাকে এভাবে সারা জীবন ভালোবাসবে তো? আমার পাগলি বউটা, তুমি আমি এমনভাবেই সারা জীবন ভালোবেসে যাব। এমনকি 50 বছর পরও এমনভাবেই আমার বউটাকে ভালোবাসবো। বুঝলেন ম্যাম? বুঝলাম। আবার আমাকে জড়িয়ে তুললো। চলো ঘুমোতে যাব, কাল আবার সকালে অফিস আছে। না, যাব না। আমি হেঁটে যেতে পারবো না। এবার আমি রিমিকে কোলে তুলে নিলাম আর রিমি আমার গলা শক্ত করে জড়িয়ে তুললো আর আমার গালে একটা চুমু দিল। তারপর রিমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে আর আমিও রিমির দিকেই একইভাবে তাকিয়ে আছি। তারপর বিছানায় চলে আসলাম। তখনও রিমি আমার গলা ছাড়েনি। এবার আমি শুয়ে পড়লাম আর তখন রিমি আমার বুকের উপর শুয়ে পড়লো আর শক্ত করে জড়িয়ে তুললো। এই শোনো, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবে আমায়? বলো, আমার সব জিনিস তো তোমারই, এতে আবার চাওয়ার কি আছে? আমার না একটা তোমার মতো রাজকুমার চাই, দিবে আমায়?
বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। দিতে পারি, কিন্তু তোমার মতো একটা সুন্দর রাজকুমারী দিতে হবে। না, আমি তোমার মতো রাজকুমার চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাজকুমার আনতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে, আর তোমাকেও করতে হবে। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? আবার আমার বুকে মুখ লুকালো। আমি বুঝি না একটা মেয়ে এতটা লজ্জা কোথায় পায়। তারপর লাইট অফ করে দিয়ে অজানা সুখে দুজনে ব্যস্ত হয়ে বললাম। সকালে ঘুমিয়েছি, হঠাৎ করে পানি ছিটায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে রিমি এইমাত্র গোসল করে বের হলো, আর একটা হলুদ শাড়ি পরেছে আর চুলের পানি মুছছে। বাহ, কি সুন্দর লাগছে। আমি একভাবেই তাকিয়ে আছি। রিমি আমার কাছে এসে বলল, কি দেখো এভাবে? তোমাকে দেখি। আমার পাগলি বউটা এত সুন্দর, মনে হয় সারাদিনই দেখি। অমনি রিমির লজ্জা পেয়ে চলে যেতে লাগলো, আর আমি রিমির হাত ধরে আমার বুকের উপর ফেললাম। আই কি করছো? ছাড়ো, সারা রাত দুষ্টুমি করছো। এখন হবে না, এখন গোসল করে নিচে আসো, আমি নাস্তা দিচ্ছি। তারপর আমি নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে আসার পর রিমি সবসময় ফোন দেবে আর বলে কোনো মেয়ের সাথে কথা বলবে না, আর ঠিক মতো খেয়ে নেবে। আমি এই পাগলিটিকে নিয়ে আর পারি না। অফিস শেষে বাড়ি আসার সময় রিমির জন্য কিছু ফুল, চকলেট আর আইসক্রিম নিলাম। খুব পছন্দ করে রিমি এগুলো। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। রিমি দরজা খুলে দিল, আর আমার হাতে ফুল, চকলেট, আইসক্রিম দেখে বাচ্চাদের মতো লাফাতে লাফাতে প্যাকেট আমার হাত থেকে নিয়ে আমার গালে একটা চুমু খেলো। তারপর দুজনে এই রুমে চলে আসলাম। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি চকলেট খাচ্ছে। অনেক সুন্দর লাগছে রিমিকে। আমি রিমির পাশে বসলাম। রিমি, তুমি জানো না স্বামীকে একা রেখে একা একা খাওয়া ঠিক না? তুমি জানো না আমি দুইটা জিনিস কোনোদিন ভাগ দেব না? এক হলো চকলেট আর আইসক্রিম, আর দুই হলো আমার প্রাণের স্বামী। আচ্ছা ভাগ দিও না, এখন আমাকে দাও, আমি খাবো। না, দেব না, এসব একলা খাবো আমি। ওকে, তুমি সব খাও, আমি খাবো না। তাই বলে মিথ্যা রাগ দেখিয়ে বেলকনিতে চলে আসলাম, আর বাইরের দিকেই তাকিয়ে থাকলাম। আমি জানি রিমি এখন কান্না করে আমাকে জড়িয়ে ধরবে, আর তখনই রিমি আমার পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি একটু রাগ দেখে রিমিকে সরিয়ে দিলাম। রিমি এবার কান্না করে দিল, আর রিমি আমার সামন থেকে জড়িয়ে ধরলো আর কান্না করছে। এবার আমি রিমিকে বললাম, হে পাগলি, কান্না করছো কেন তুমি? তুমি জানো না তুমি যদি আমার উপর রাগ করে থাকো তাহলে আমি সহ্য করতে পারি না। আর আমার পাগলিটার চোখের পানি যে সহ্য করতে পারি না। তারপর রিমি পিছন থেকে একটা আইসক্রিম বের করে আমার সামনে ধরলো। আমি খাবো না, আমাকে জোর করে খাইয়ে দিল। তারপর আমি রিমিকে খাইয়ে দিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম, আর রিমি আমার বুকে শুয়ে পড়লো। কিছুদিন পর আমি অফিসে বসে কাজ করছি। তখন রিমি আমাকে ফোন দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, যত তাড়াতাড়ি পারো বাসায় আসো। আমার কিছু বলার আগে ফোনটা কেটে দিল। আমি তো ভয় পেয়ে গেছি, আমার রিমির উপর কিছু হলো না তো। আমি অফিস থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে কলিং বেল বাজালাম, আর সাথে সাথে দরজা খুলে গেল। রিমি দরজা খুলে দিল। আমি তখন রিমিকে বললাম, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, দেখো কারা এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। আমি আস্তে আস্তে ড্রয়িং রুমে আসলাম। এসে বিরাট বড় একটা শট খেলাম। মনে হলো পৃথিবী থেমে গেছে। খুব অবাক হলাম আমি। ড্রয়িং রুমে আর কেউ নেই। আমার মা বাবা, অনিকা আর অনিকার বাবা আর ভাই বসে আছে। আমি আস্তে আস্তে তাদের কাছে গেলাম। আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। তখন আমার মা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। আমিও কান্না করে দিলাম। তুই কোথায় ছিলি বাবা? আমাদের কথা তোর একবারও মনে পড়েনি? তোর আমাদের উপর এত অভিমান? আমরা তো তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দে বাবা। আর আমাদের সাথে চল তোর নিজের বাড়ি। মা, কি বলছো তুমি এসব? তুমি কেন ক্ষমা চাচ্ছ? তোমরা তো আমাকে না বুঝে ভুল বুঝেছো। আমি আর কোথাও যাব না, আমি এখানে ভালোই আছি। আর আমি বিয়ে করেছি মা। রিমি, এদিকে আসো। মা, এ হচ্ছে তোমার বৌমা, যে আমাকে অনেক ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। এবার রিমি মাকে সালাম করলো। বাহ, আমার মেয়েটা যে অনেক সুন্দর। এবার আমি অনিকার দিকে তাকালাম। অনিকা মাথা নিচু করে বসে আছে আর পুপিয়ে কান্না করছে। মেয়েটা আমাকে ক্ষমা করে দে বাবা, তোর মাথা ঠিক ছিল না, আমি তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। আমার ভুলের জন্য তোর বাড়ি এমনকি শহর ছাড়তে হয়েছে। ছি বাবা, তুমি কেন ক্ষমা চাইছো? আর তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি কলেজে ওরকম না করতাম তাহলে তোমার সম্মানহানি হতো না, আর আমারও শহর ছাড়তে হতো না। এবার রিমি বাবাকে সালাম করলো, আর বাবা রিমির মাথায় হাত বুলিয়ে দিল। এবার অনেক আসলো আমার কাছে। চেহারা আগের মতো নেই, অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মেহেদি, আমাকে মাফ করে দাও। মা, আমি কোনো বিশ্বাসঘাতকের সাথে কথা বলতে চাই না, প্লিজ ওকে আমার সামনে দিকে চলে যেতে বলো। আর আমি এখন ফ্রেশ হব। তাই বলে আমি আমার রুমে চলে আসলাম। আমি বিছানায় বসে আছি, আর তখন অনেক আমার রুমে আসলো। আর তখন ভীষণ রাগ হলো।
আমি মুখে বিরক্তির চাপ নিয়ে চলে আসতে যাবার তখনই অনিকা আমার হাত ধরে থামিয়ে দিল। আমি অনিকার দিকে ঘুরতে অনিকা আমার পা ধরে ফেললো আর বলতে লাগলো, মেহেদি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি সেদিন তোমাকে বাঁচাতে গিয়ে আমি সেদিন সবার সামনে মিথ্যা বলছি। আমার বাবা আমাকে বলেছিল আমি যদি ওই কথা না বলতাম তাহলে তোমাকে আমার ভাইয়া তোমাকে মেরে ফেলতো, তাই আমি সেদিনে মিথ্যা বলেছি। আর তুমি চলে যাওয়ার পর আমি তোমায় অনেক খুঁজেছি, তোমার জন্য প্রতি রাতে আমি কান্না করেছি। তোমার কথা ভেবে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। তুমি চলে যাওয়াতে আমি একেবারে কলেজে যাওয়া বাদ দিয়ে দিছি। যেখানে তুমি নেই সেখানে আমি কিভাবে থাকবো বলো? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি ঘৃণা করি। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার চেহারাও দেখতে চাই না। আর তুমি কোনোদিন আমার সামনে আসবে না। আর আমার আর রিমির মধ্যে যেন না দেখি। আমি কোনো বিশ্বাসঘাতকের জন্য আমার রিমিকে ছাড়তে চাই না। আমি যতটুকু রিমিকে ভালোবাসি তার থেকে 1000 গুণ বেশি তোমাকে ঘৃণা করি। আমি তাই বলে চলে আসতে যাব, তখন দেখি রিমি দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছে আর ফুপিয়ে কান্না করছে। আমি রিমির কাছে যাওয়ার মাত্রই রিমি বলল, আমি একটা কথা বলবো, রাখবে আমার কথা? বলো কি কথা? আমি কি কোনোদিন তোমার কথা অমান্য করেছি? অনিকা আপু তোমাকে খুব ভালোবাসে। তুমি অনিকা আপুকে বিয়ে করে নাও, আমি কিচ্ছু মনে করব না। আর আমি দূরে কোথাও হারিয়ে যাব। আমি ঠাস করে রিমিকে জোরে একটা চড় মারলাম। তুমি ভাবলে কি করে আমি তোমাকে রেখে এই বিশ্বাসঘাতককে বিয়ে করব? আর তুমি কিভাবে এই কথাটা বললে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর আমার ছাড়া তুমি থাকতে পারবে? আমার বুকে মাথা নেতে ঘুমালে তোমার ঘুম আসবে? আর তোমার ছাড়া আমি কোনোদিনও ভালো থাকবো না। তুমি আমি পাগলের মতো ভালোবাসি। তারপর রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমায় ছাড়া আমি ঘুমাতে পারবো না। আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে আমার আর বেঁচে থেকে কি হবে বলো? না পাগলি বউ আমার, তোমার ছেড়ে কোনোদিনও যাব না। অনিকা সব দেখছিল আমার আর রিমির ভালোবাসা। তারপর অনিকা কান্না করতে করতে বাইরে চলে গেল। তারপর আমি আর রিমি ড্রয়িং রুমে চলে আসলাম। আমি আসার সাথে সাথে অনিকার ভাই আমার দিকে এগিয়ে আসলো। মেয়েদের উপরে কি হলো জানি না, কিন্তু আনিকা কান্না করতে করতে চলে গেল। আগে যা হয়েছে সব ভুলে যাও আর আমাদের সবাইকে ক্ষমা করে দাও। সেদিন তোমার একটা বন্ধু আছে, আমরা তার কথা শুনে তোমাকে সবাই ভুল বুঝেছি। প্লিজ তুমি আনিকাকে মাফ করে দাও আর আমাদের সাথে চলো। আমি কোনোদিন আপনাকে বা আপনাদের কাউকে ক্ষমা করব না। আপনাদের জন্য আমার বাবার সম্মান হানিয়েছে। আপনাদের জন্য আমি নিজের বাড়ি এমনকি নিজের শহর ছাড়তে বাধ্য হয়েছি। তুমি চলে যাবার পর আনিকা সব সময় কান্না করতো। কলেজ যাওয়া বন্ধ করে দিছে, এমনকি ঠিকমতো খায়ও না। সব সময় নিজেকে রুমে একা বন্দি রাখে। প্লিজ, আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। আর এই যে আমার বউ রিমিকে দেখিয়ে দিলাম, সে আমাকে অনেক ভালোবাসে। আপনার বোনের মতো বিশ্বাসঘাতক না। আমি যখন এই শহরে নতুন এসেছি তখন না ছিল থাকার জায়গা আর না ছিল খাওয়ার মতো টাকা। তখন এই রিমি আমাকে আশ্রয় দিয়েছে। পড়াশোনা করে এখন চাকরি করি আর আমি রিমিকে বিয়ে করি। তাই আপনারা কোনোদিনই বাড়িতে আসবেন না, চলে যান এক্ষুনি। তারপর তারা সবাই চলে গেল। এবার আমি আমার মা বাবার কাছে গেলাম। মা বাবা, তোমরা যেখানে থাকো, কতদিন তোমাদের সাথে দেখা হয়নি, কতদিন একসাথে খাবার খাইনি। মা বাবা আর জোর করলো না, সবাই একসাথে অনেক গল্প করলাম। মা তো রিমিকে পেয়ে মনে হয় নিজের হারানো মেয়েকে ফিরে পেয়েছে। তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে মা বাবা বিছানায় পেতে দিল অন্য রুমে। তারপর যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। চুপচাপ শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার কেমন যেন একটা খটকা লাগলো। এই রিমি, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এবার রিমির দিকে তাকিয়ে দেখে রিমি কান্না করছে। হ্যাঁ, কান্না করছো কেন? কি হয়েছে তোমার? খুব ভয় হচ্ছে আমার। কেন ভয় পাচ্ছ? আমি তো আছি তোমার সাথে। ওরা যদি তোমাকে নিয়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তখন কি হবে আমার? খুব ভয় হচ্ছে। তোমাকে যদি তারা নিয়ে যায় তাহলে আমি সত্যি বলছি আমি সেদিনই মরে যাব। চুপ পাগলি, আর এই কথা বলবে না। আমি কোথাও যাব না, আর আমি তোমায় ছেড়ে আমিও বেঁচে থাকতে পারবো না। তারপর রিমির কপালে একটা ভালোবাসা এঁকে দিলাম, আর রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। হঠাৎ কারো কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে দেখি রিমি আমার পাশে বসে কান্না করছে। কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, আমাকে আর ভালো লাগে না, তাই না? কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সব জানি। তুমি যদি আমাকে আগের মতো ভালোবাসতে তাহলে সকালে উঠে দেখি আমি বালিশে শুয়ে আছি কেন। এর আগে তো সবসময় আমাকে তোমার বুকে রাখতে, আর আজকে আমাকে তোমার বুকে না রেখে আমাকে বালিশে ঘুমাতে দিলে। আমি এখন পুরনো হয়ে গেছি তো তাই ভালো লাগে না, তাই না? হলে আমার বাবুটা বুঝে রাগ করেছে? আমি খেয়াল করিনি তো। আমি ঘুমিয়েছিলাম তাই টের পাইনি। আসো আমার বুকে আসো।
তোমাকে আর কোনোদিনও বালিশে ঘুমাতে দেবো না। তাই বলে আমি এবার আমার পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম। আর রিমি আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকলো। তারপর সকাল উঠে দেখি মা নাস্তা বানাচ্ছে। রিমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি নাস্তা কেন তৈরি করছো? আমি তো আছি। দেখো দেখি, মা কোনোদিন থাকতে তার মেয়েকে কাজ করতে দেয় বল? তারপর রিমি আর মা একসাথে নাস্তা তৈরি করলো। আমি নাস্তা শেষে অফিসে চলে গেলাম। অফিসে এসে লাঞ্চ টাইমে বসে আছি, তখন হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম, কিন্তু সে সালামের উত্তর না দিয়ে বলল, বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, খুব টেনশন হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি আয়। তাই বলে ফোন রেখে দিল। আমি বুঝতে পারলাম মা ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসলাম। এসে যা দেখলাম তা আমি মোটে প্রস্তুত ছিলাম না। আমি রিমি বলে একটা চিৎকার দিলাম। আমি বাসায় গিয়ে দেখি রিমি অচেতন হয়ে বিছানায় শুয়েছে আর রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি রিমির পাশে গিয়ে রিমির মাথাটা আমার কোলে তুলে নিলাম। মা কি হয়েছে রিমির? ও অচেতন হলো কিভাবে? জানি না বাবা, রুম থেকে কিছু পড়ার শব্দ শুনে রুমে এসে দেখি রিমি এভাবে পড়ে আছে, তারপর তোকে ফোন দিলাম। আমি তাড়াতাড়ি ডাক্তার সাহেবকে ফোন করে আসতে বললাম। মা বাবা নতুন জায়গা, হয়তো কাউকে চেনে না, তাই ডাক্তারকে ফোন দিতে পারেনি। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তার রিমিকে পরীক্ষা করছে আর আমি রিমির পাশে হাত ধরে বসে আছি। ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে দিল আর বাইরে এসে বলল, আমি নাকি বাবা হতে চলেছি। ডাক্তারের কথা শুনে যে পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। মনে হয় আমার জীবনে সবচেয়ে খুশির খবর এটা। তারপর ডাক্তারকে বিদায় দিয়ে আমি রিমির পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রিমির জ্ঞান ফিরল। তখনই মা বাবা রুম থেকে বের হয়ে গেল। আমার কি হয়েছিল? আমি তখন মাথাটা প্রচন্ডভাবে ব্যথা হয়ে উঠলো। তারপর আর কিছু মনে নাই। কি হয়েছে বলো আমায়? আর তোমার চেহারা এরকম গম্ভীর হয়ে আছে কেন? সত্যি বলবে আমায়। ডাক্তার বলল, তুমি আর কোনোদিন মা হতে পারবে না। মিথ্যে কথা বললাম রিমিকে সারপ্রাইজ দেবো বলে। রিমি এবার কান্না করে দিল আর আমাকে জড়িয়ে ধরলো। না, তুমি মিথ্যা বলছো। আমি বিশ্বাস করি না। বলো তুমি মিথ্যা বলছো? আমি তোমাকে কোনোদিন বাবা ডাক শোনাতে পারবো না তাই। আর তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই না? প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দরকার হয় তুমি আরেকটা বিয়ে করো, তবু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমায় ছাড়া আমি বাঁচবো না। আমি রিমিকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, কী সব বলছো তুমি? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর আমি কাউকে বিয়েও করবো না। আমার থেকে তোমাকে কেউ চিনে নিতে পারবে না, কারণ আমি বাবা হতে চলেছি। রিমি এবার আমার বুক থেকে মাথা উঠে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রিমি এবার জোরে কান্না করে দিল আর আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতোই কেঁদে দিল। তুমি কেন আমাকে মিথ্যে বলছো? তুমি জানো কতটা কষ্ট পেয়েছিলাম আমি? আমি মা হতে পারবো না বলে কষ্ট পাইনি। আমি কষ্ট পেয়েছি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই খুব কষ্ট হয়েছিল। তুমি জানো না আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমাকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে পারি না। তুমি বলো আমাকে আর কষ্ট দেবে? এবার আমি রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর আমিও কান্না করে দিয়েছি। হয়তো রিমির কান্না আমি সহ্য করতে পারছি না তাই। তুমি ভাবলে কিভাবে যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো? তুমি জানো না তোমাকে কতটা ভালোবাসি আমি। আর আজ যদি আমাদের কোনো সন্তানও না হয়, তাহলে আমরা দুজন সারা জীবন একসাথেই থাকবো। আমাদের মাঝে কাউকে আসতে দেব না। এই বলে আমি রিমির কপালে একটা চুমু খেলাম আর রিমিকে পরম ভালোবাসায় আমার বাহুডারে জড়িয়ে নিলাম। এছাড়াও আমি এইমাত্র অফিস থেকে আসলাম, এবার একটু ফ্রেশ হয়ে আসি। না, ছাড়বো না। তোমার বুকে আমি এভাবে সারা জীবন থাকতে চাই। গায়ে সব ধুলোবালি ময়লা লেগে আছে। আমি যাব আর আসবো, শার্টটা চেঞ্জ করে চলে আসবো। না, তুমি চুপচাপ বসে থাকো, কোথাও যেতে দেব না তোমাকে। তুমি সবসময় অফিসে থাকো, সারাদিন কাছে পাই না। আজ পেয়েছি, আজ তোমাকে ছাড়বো না। কি মেয়ে রে বাবা! তবে খুব ভালো লাগে রিমির ভালোবাসাগুলো। সে যখন তখন আল্লাদি সুরে ছোট ছোট করে কথা বলে, মনে হয় সারা জীবন তার সাথে কথা বলি। এই আমাদের বাবু ভেবে তখন আমাদের বাবুটা কোথায় থাকবে? আমাদের মাঝখানে না তোমার ওপাশে? তুমি আমার বাম পাশে বুকে শুয়ে থাকবে আর আমাদের বাবুটা আমার ডান পাশে বুকে শুয়ে থাকবে, ঠিক আছে? না, ঠিক নেই। আমি তোমাকে কারো ভাগ দেব না। এই পুরো বুকটা আমার। আমি কাউকে তোমার বুকে ঘুমাতে দেব না, এমনকি আমাদের সন্তানকেও না। কি মেয়ে রে বাবা! নিজের সন্তানকেও হিংসা করে? কি বলছো? সে তো আমার সন্তান, আমি তাকে বুকে নিয়ে ঘুমাবো না? না, বলছি তো, আমি তোমাকে কাউকে ভাগ দেব না। আর আমাদের সন্তানকে দোলনায় রেখে দেব, আর না হয় তোমার মা বাবার কাছে রেখে দেব। কি? আমাদের সন্তান মা বাবার কাছে ঘুমাবে কেন? যদি তুমি আমাকে রেখে আমাদের সন্তানকে আদর করো তাই। তুমি শুধু আমাকে আদর করবে, কথা মনে থাকবে তো? থাকবে। পাগলি একটা, তোমাকে রেখে আমি কাউকে আদর করবো না। তারপর আমি রিমিকে সরিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খাচ্ছি। তখন মা বলল, বাবা মেহেদি, তুই এবার আমাদের সাথে চল, তোর নিজের বাড়িতে তুই যাবি।
আর রিমির শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাই বলছি কি আমাদের সাথে চল, আমি বৌমাকে দেখে রাখবো। তাহলে আম্মু, আমি অফিস থেকে ট্রান্সপোর্টটা নিয়ে কাল সবাই মিলেই যাব। রাতে খাবার খেয়ে আমি আর রিমি রুমে চলে আসলাম। আমি শুয়ে পড়লাম আর রিমি কিছু কাজ করে শুতে চলে এলো। তারপর রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আমি প্রায় শুনি অনেক মেয়ে মা হতে গিয়ে মারা যায়। আমিও যদি তাদের মধ্যে পড়ি তখন তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? চুপ, এরকম আর কথা বলবে না। আর তোমার কিচ্ছু হবে না, তোমার বাসায় আমি সবসময় থাকবো। তুমি কোনো চিন্তা করো না, শুধু আমাকে ভালোবেসে যাও আর আমাদের বাবুটার দিকে খেয়াল রাখো। তারপর রিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকাল উঠে দেখি রিমি সুন্দর করে বাচ্চাদের মধ্যে গুটোসুটি মেরে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হচ্ছে রিমি তার সবচেয়ে নিরাপদ জায়গা খুঁজে পেয়ে গেছে। আমি আর রিমিকে ডাকলাম না, ডাকলে রিমির ঘুম ভেঙে যাবে। কিছুক্ষণ পর রিমির ঘুম ভেঙে গেল আর আমার দিকে তাকিয়ে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। তখন রিমি আমার ঠোঁটে একটা চুমু খেলো আর দুই গালেও চুমু দিয়ে উঠে পড়লো। আমি ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। ঝিনাইদহে আমার অফিস ট্রান্সফার করে চলে আসলাম। আজ রাতেই চলে যাব এখান থেকে। সবাই যে যার ব্যাগ গুছিয়ে নিয়ে রিমির মা বাবার সাথে দেখা করে চলে আসলাম। আজ দীর্ঘ 4 বছর পর নিজের শহরে যাচ্ছি। সবাই মিলে বাসে উঠলাম, মা বাবা এক সিটে আর আমি আর রিমি আরেক সিটে। রিমিকে জানালার পাশে বসালাম। রিমি আমার হাত জড়িয়ে ধরে বসে আছে। মনে হচ্ছে রিমি ভয় পাচ্ছে। নতুন জায়গা, নতুন লোক কী হবে সেটা ভেবে মনে হয় একটু নার্ভাস ফিল করছে। রিমি, তুমি নতুন জায়গা নতুন লোকের মাঝে যাচ্ছ, তুমি নার্ভাস ফিল করছো? না, মোটেই না। তুমি সাথে থাকলে আমি সব জায়গাতেই যেতে রাজি, শুধু তুমি আমার হাতটা শক্ত করে ধরে রেখো। দেখতে দেখতে আমরা বড়ির দিকে বাসায় পৌঁছালাম। তারপর আমি একটু ঘুমিয়ে নিলাম। হঠাৎ করে নিচে চেঁচামেচির শব্দ শুনে নিচে দেখি কিছু প্রতিবেশীরা রিমিকে ঘিরে রেখেছে। সবাই তার চেহারায় তারিফ করছে, বলছে কি সুন্দর মেয়ে, একদম রাজকন্যা। আমি মিটিমিটি করে হাসছি। এরপর আমি নিচে আসলাম। সবাই আমাকে দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। আমি সবার প্রশ্নের উত্তর দিলাম। কিছুক্ষণ পর মা নাস্তা করতে ডাকলো। আমরা নাস্তা করে রুমে আসলাম। রিমি, চলো গুছিয়ে নাও, আজ আমাদের শহরটা ঘুরে বেড়াবো। অনেকদিন পর আসি তো তাই, আর তোমার ওই শহর চেনাও হয়ে যাবে। আমরা দুজন বের হয়ে গেলাম। আমি কালো একটা পাঞ্জাবি পরেছি আর রিমি কালো একটা শাড়ি পরেছি। যখন আমরা বের হতে যাব তখনই মা ডাকলো। হাতে দেখি একটা থালা। মা কাছে এসে বলল, আমার ছেলের মেয়ের দিকে যেন কারো নজর না পড়ে। আসলেই যে দেখবে তার নজর পড়বে, কারণ আমরা ম্যাচিং করে ড্রেস পরেছি। খুব সুন্দর লাগছে রিমিকে। তারপর আমরা সেই কলেজে আসলাম যেখানে আমি পড়তাম আর অনিকার সাথে পরিচয় ছিল। সেই বড় আম গাছটা এখনও সেভাবে আছে। এরপর আসলাম নদীর পাড়ে। এখানে আমি আর রিমি ঘুরতে আসলাম। সবশেষে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম। যেই ঢুকতে যাব আর আমার সামনের চেয়ারে অনিকা বসে আছে, যে আমি কোনোদিন আশা করিনি। তাকে আমার দেখলে কেমন যেন ভয় করে, যে অনিকার কারণে আমি আবার যদি রিমিকে হারিয়ে ফেলি। আমি এখন অনিকাকে প্রচণ্ড ঘৃণা করি। অনিকার চেহারা আমার কাছে অসহ্য লাগছে। তারপর আমি যে রিমিকে নিয়ে বাইরে চলে আসতে যাব তখন অনিকা আমাকে ডাকলো। আমি না শোনার ভান করে রিমিকে নিয়ে চলে আসতে যাব তখন অনিকা আমার সামনে এসে দাঁড়ালো। আপনি এরকমইভাবে আমাদের পথ আটকালেন কেন? কি চান আপনি? প্লিজ মেহেদি, আমার কথাটা শোনো একবার। শুধু একটা কথা বলবো, তারপর আর তোমাকে কোনো দিন ডিস্টার্ব করব না। বলেন, কি বলবেন? আমি জানি আমি তোমার সাথে কত বড় অন্যায় করেছি। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। আমার জন্য তুমি এত বছর তুমি তোমার আপনজনের অবহেলা পেয়েছো। আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, আমাকে তুমি একদমই সহ্য করতে পারো না। কিন্তু আমি যদি সেদিন একটু সাহস দেখাতাম তাহলে হয়তো রিমির জায়গায় আমি থাকতাম। কিন্তু আমার কপালটাই খারাপ। আমি তোমাকে এখনো আগের মতোই ভালোবাসি। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবো না। শুধু আমাকে একবার ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা নিয়ে দূরে সরে যাব, আর কোনো দিন তোমার সামনে আসবো না। এই বলে অনিকা কান্না করতে করতে চলে গেল। আর আমি রিমি ওখান থেকে চলে আসতে যাব তখন দেখি অনিকার বড় ভাই সেখানে দাঁড়িয়ে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় আমাকে একেবারে চিবিয়ে খেয়ে ফেলতো। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। তারপর বাড়ি এসে রিমিকে রেখে চলে গেলাম আমার জানি জায়গার দোস্ত রাজুর কাছে। আমি রাজুর বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর রাজুর মা এসে দরজা খুলে দিল। আমি ওনার সাথে কিছু ভালো মন্দ কথা বলে রাজুর রুমে চলে গেলাম। তারপর আমি রাজুর রুমে গিয়ে দেখি রাজু চোখ বন্ধ করে হেডফোনে গান শুনছে। আমি আস্তে আস্তে রাজুর কাছে গিয়ে রাজুকে একটা চড় মারলাম। রাজু ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে পড়লো। আর রাজু সামনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। রাজু দৌড়ে আমাকে এসে জড়িয়ে ধরলো। কেমন আছিস দোস্ত? তুই চলে যাওয়ার পর থেকে আমি আড্ডা মারা বন্ধ করে দিয়েছি। তুই না থাকলে কিভাবে মজা হবে বল? এবার থেকে আবার আড্ডা হবে।
আমি চলে আসছি না? চল আগে বাবির সাথে দেখা করে আসি। চল, কিন্তু ভাবি কি পেয়ে যেন আমাকে ভুলে যাস না শালা। তারপর দুজনে চলে আসলাম আমাদের বাসায়। তারপর রুমে ঢুকে দেখি রিমি কাপড় গুছিয়ে আলমারিতে রাখছে। আমি পিছন থেকে গিয়ে রিমিকে জড়িয়ে তুললাম। তারপর আমি রাজুর সাথে রিমির পরিচয় করে দিলাম। এভাবেই আমাদের সুখী সংসার চলতে লাগলো। তবে এখন আর অনিকাকে দেখা যায় না, আর ডিস্টার্বও করে না, কিন্তু আমার মনে হয় কি আমার পিছু নিচ্ছে। এভাবে আমার আর রিমি সংসার 8 মাস চলে গেল। আজ আমি অফিসে বসে কাজ করছি, তখন আমার বাবা ফোন দিয়ে বলল রিমিকে হাসপাতালে নেওয়া হয়েছে। রিমি ডেলিভারির পেন উঠেছে। তাই আমি সব কিছু ফেলে তাড়াতাড়ি হসপিটালে চলে এসে দেখি রিমিকে ওটিতে নেওয়া হয়েছে। আমি বাইরে অপেক্ষা করছি, খুব টেনশন হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসায় আমি সাথে সাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, কি হয়েছে আমার রিমির? আপনি কিছু বলছেন না কেন? তখন ডাক্তার যা বলো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার একটি মেয়ে সন্তান হয়েছে, আর রিমি নাকি। এই বলেই ডাক্তার চলে গেল। আমি সাথে সাথে সেখানে দুপ করে বসে পড়লাম। আমার মাথায় কিছু কাজ করছিল না। কি করব আমি, কিভাবে থাকবো রিমিকে ছাড়া? তারপর আমি দৌড়ে রিমির কাছে গেলাম। যে দেখি রিমি চোখ বুজে শুয়ে আছে। আমি রিমিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। রিমি, তুমি কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে কেন চলে গেলে? আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? আমি রিমিকে জড়িয়ে ধরেই কান্না করছি। তারপর হঠাৎ করে কেউ আমাকে জড়িয়ে ধরলো আর বলছে। এবার চোখ খুলে তাকিয়ে দেখি রিমি আমাকে জড়িয়ে ধরে আছে, আর রিমি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তারপর আমি রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। আর কোনোদিন রিমিকে হারিয়ে যেতে দেব না। তারপর রিমিকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম, তুমি আমার সাথে এরকম অভিনয় কেন করলে? তুমি আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও, তাই না? তোমাকে ছেড়ে কোথাও যাব না পাগল। তুমিও একদিন আমার সাথে মজা করেছিলে, মনে আছে? আমিও সেদিন অনেক কান্না করেছিলাম, তাই আজকে আমি প্রতিশোধ নিলাম। এরকম মজা আর কোনোদিনও করবে না। তুমি জানো কত কষ্ট পেয়েছি। তারপর আমার রাজকন্যাকে কোলে নিয়ে বললাম, দেখেছো, আমি বলেছিলাম না তোমার মতো একটা রাজকন্যা হবে। তারপর আমার রাজকন্যাকে একটা চুমু দিয়ে রিমির কপালে একটা চুমু দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি রিমিকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলাম। তারপর রাতে ঘুমোতে গিয়ে রিমির পাগলামো দেখে আমি না হেসে পারলাম না। রিমি আমাদের মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছে। তখন আমি বললাম, এই জিন্নাতকে নিয়ে কোথায় যাচ্ছ? জিন্নাত মানে আমাদের মেয়ের নাম। কেন? আম্মু আব্বুর কাছে রেখে আসতে চাচ্ছি। না, তুমি আমার মেয়েকে আমার পাশে রাখো, আমাদের মাঝখানে আমার মেয়ে থাকবে। রিমি এবার রেগে বলল, কি বললে? তোমাকে আমি প্রথমে বলেছিলাম না তোমার আমার মাঝে কেউ থাকবে না, এমনকি আমাদের সন্তানও না। তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না, তুমি জানো না? ওকে, তাহলে তুমি মাঝখানে থাকো আর জিন্নাতকে তোমার ওই পাশে রাখো। তারপর রিমি আমার পাশে শুয়ে পড়লো, আর জিন্নাত রিমির পাশে শুয়ে পড়লো। তারপর রিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রিমির কপালে আর আমার ছোট্ট পরিটার কপালে চুমু দিয়ে অফিসে চলে আসলাম। আজ অফিসে কিছু কর্মচারী নিয়োগ করা হবে। আমি আমার ডেস্কে বসে আছি। তখন আমাদের ম্যানেজার একটা মেয়ের সাথে পরিচয় করে দিল আর বলল, আজ থেকে অনেকে আমার আন্ডারে কাজ করবে। মেয়েটির নাম তনিমা। তনিমা দেখতে বেশ সুন্দরী, তবে আমার রিমির থেকে বেশি না। আমি তনিমার সাথে পরিচয় হয়ে তারপর তনিমার কাজ বুঝিয়ে দিয়ে নিজের ডেস্কে এসে বসলাম। আমার ডেস্ক থেকে তনিমার ডেস্ক দেখা যায়। কিছুক্ষণ পর তনিমার দিকে তাকিয়ে দেখি তনিমা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এসবের দিকে মনোযোগ না দিয়ে আমার কাজ করতে থাকলাম। এভাবে আমার আর রিমির ছোট পরিবারের সংসার চলতে থাকলো। আজ আমার মেয়ের বয়স 1 বছর। এই 1 বছরে রিমির আর আমাদের মেয়ে জিন্নাতের পাগলামি দেখে কীভাবে যে সময় চলে গেছে। আর এদিকে অফিসে তনিমা এখন আমার দিকে সবসময় তাকিয়ে থাকে। কারণ না করেন আমার সাথে আমার ডেস্কে আসে। আমার সাথে যেভাবে কথা বলে অন্য কেউ দেখলে বলবে আমরা দুজন কাপল। আজ অফিস থেকে বাড়ি আসতে যাব, তখন তনিমা আমাকে কফি খাওয়ার জন্য বলল। আমি মানা করতে পারলাম না। সবসময় অফিস বাড়ি করতে করতে আমারও তেমন অধৈর্য হয়ে গেছে, তাই আমিও রাজি হয়ে গেলাম। কফি শপ থেকে তনিমাকে বিদায় দিয়ে আমি বাড়ি চলে আসলাম। কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আমার মা দরজা খুলে দিল। আমি বেশ অবাক হলাম, কারণ এই পর্যন্ত প্রতিদিন রিমি দরজা খুলে দেয়। মা, তুমি দরজা খুললে কেন? রিমি কোথায়? রিমি ওপরে আছে, মনে হয় শুয়ে আছে, তাই মা দরজা খুলে দিয়েছে। আমি ওপরে গিয়ে দেখি জিনাত ঘুমিয়ে আছে। বেশ অবাক হলাম, কারণ আমি আসার আগে কোনোদিনও রিমি জিনাতকে ঘুমোতে দেয় না। আর রিমিকে কোথাও দেখা যাচ্ছে না। সব জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। এবার আমি ছাদে উঠে দেখি রিমি ছাদের এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে আছে। আমি রিমিকে ডাক দিলাম। রিমি আমার ডাক শুনে রিমি তাড়াতাড়ি করে তার চোখ মুছে নিল। কি ব্যাপার, তুমি এত রাতে ছাদে কেন? তাই বলে রিমিকে আমার দিকে ফিরালাম। দেখি রিমির চোখ লাল হয়ে আছে, মনে হয় কান্না করেছে।
রিমি, তোমার চোখ লাল কেন? তুমি কান্না করেছো? না, আমার কিচ্ছু হয়নি, চলো নিচে চলো। এই বলে রিমি আগে গিয়ে নিচে নেমে গেল। আমি বেশ অবাকই হলাম, কারণ আমি অফিস থেকে বাড়ি আসলে আগে রিমি আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু দেয়। কিন্তু আজ রিমি কি হলো যে সব ভুলে গেছে? রাতে সবাই একসাথে খেয়ে যখন ঘুমাতে যাব, তখন থেকে রিমি ওই পাশে শুয়ে আছে আর জিনাত আমাদের মাঝখানে শুয়ে আছে। আমি রিমির এমন পরিবর্তন দেখে খুব অবাকই হলাম। কি হয়েছে রিমি তোমার? তুমি আজ ওপাশে শুয়ে পড়লে কেন? না, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না তাই এদিকে শুয়ে পড়লাম। তাই বলে রিমি অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। আমি বেশ অবাক হলাম, কারণ রিমি এই পর্যন্ত যতবারই মন খারাপ হয় ততবারই আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো। তবে আজ কি হলো রিমির? এভাবে আমার সারা রাত ঘুম আসলো না। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি পাশে নেই। রিমি এরকম করছে কেন? আমাকে অবহেলা করছে কেন? আমাকে এড়িয়ে চলছে কেন? কি হয়েছে রিমির? তাই বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর নাস্তা করে অফিসে যাব, তখন রিমি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। কিন্তু আজ খেলো না, আমার কাছে আসলো না। আমি কিছুই বুঝতে পারছি না। তারপর আমি রিমিকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। তাই আমি কিচেনে গেলাম, গিয়ে দেখি রিমি রান্না করছে। কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? তোমায় কখন থেকে ডাকছি। দেখছো না কাজ করছি, তাও এতবার ডাকার কি হলো? আমার বুকের মধ্যে কেমন একটা ব্যথা হয়ে উঠলো রিমির এমনভাবে কথা শুনে। রিমি আমার সাথে এমনভাবে কথা বলছে, বুঝতে পারছি না। তারপর অফিসে চলে আসলাম। আমার কোনো কাজে মন বসছে না। রিমির মাঝে কেন এমন পরিবর্তন হলো, খুব খারাপ লাগছে আমার। তখন দেখি তনিমা আসলো আমার ডেস্কে। কি ব্যাপার মেহেদি সাহেব, এমন মন খারাপ কেন? মুখটা মলিন করে বসে আছেন। না, কিছু হয়নি, এমনি বসে আছি। কিছু বলবেন? না কিছু না, আপনি মুখ কালো করে বসে আছেন তো তাই জিজ্ঞাসা করলাম। আপনার যেহেতু মন খারাপ তাই চলেন বিকালে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। আসলে অনেকদিন ঘুরতেও যাওয়া হয় না, মনে মনে ভাবলাম ওকে, তাহলে অফিসে এসে নদীর পাড়ে ঘুরতে গেলে হবে। তাই বলে তনিমা চলে গেল আর আমি আমার কাছে মন দিলাম। আমি দুপুরে লাঞ্চের জন্য অপেক্ষা করছি, কিন্তু রিমি এখন আমাকে ফোন করলো না। এর আগে যতক্ষণ আমি লাঞ্চ করবো ততক্ষণ রিমি ফোন দিয়ে যাবে, কিন্তু আজ কি হলো রিমির এমন পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। আমি আর দুপুরে লাঞ্চ করলাম না। বিকেলে অফিস করে ডেস্কে বসে আছি, তখন তনিমা আসলো আর আমি তনিমার সাথে একটা রিক্সায় করে নদীর পাড়ে এলাম। আমি আর তনিমা পাশাপাশি হাঁটছি, তখন তনিমা পা পিছলে পড়ে যাচ্ছিল। আমি কোনোভাবে তাকে ধরে ফেলি আর তনিমাও আমার গলা জড়িয়ে ধরে রাখে। তারপর তনিমাকে সরিয়ে আরও কিছুক্ষণ করে যে যার বাড়ি চলে আসলাম। আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম, কিন্তু ওদের দেরি তো কোনোদিন হয় না। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমি আবার কালকের মতো অবাক হলাম। আমি আম্মুর সাথে কথা বলে উপরে চলে আসলাম। এসে দেখি আমাদের মেয়ে জিনাত নিচে ঘুমিয়ে আছে আর আমি বিছানার এক কোণায় বসে মাথা নিচু করে কান্না করছে। আমি তাড়াতাড়ি করে জিনাতকে বিছানায় শুয়ে দিলাম। তারপর রিমির কাছে গেলাম। রিমি, তুমি কাঁদছো কেন? আর জিনাত নিচে শুয়ে আছে কেন? জিনাতের তো ঠান্ডা লাগবে। আর কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? আর তোমার মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? তুমি আজ লাঞ্চের সময় আমাকে ফোন করোনি কেন? আর দরজা মা খুলে দিল কেন? কি হয়েছে তোমার, বলবে তো আমায়? পরিবর্তন আমার না, তোর হয়েছে। আমাকে এখন আর ভালো লাগে না বললেই হতো। কেন আমার জীবন নিয়ে খেলা করছিস? কি দোষ করেছি আমি যে আমার সাথে তুই এমন করবি? তোকে তো আমি নিজের জীবনে চাইতেও বেশি ভালোবাসি, তাহলে কেন তুই অন্য মেয়ের সাথে লুতুপুতু করিস? তোর কাছে তো শুধু আমি কিছু চাইনি, শুধু এতটুকু ভালোবাসা চেয়েছি, আর তুই কিনা নিজের ঘরের বউ রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করিস। তুই এইরকম লুচ্চা ছেলে আমি আগে জানলে কোনোদিন তোকে বিয়ে করতাম না। এবার আমি রিমিকে জোরে একটা চড় মারলাম, কারণ রিমি যা বলেছে আমি তা সহ্য করতে পারলাম না। কিন্তু লুচ্চা বলেছে তাই আর নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি, তাই একটা চড় মেরেছি। দেখো রিমি, একদম আবল তাবল কথা বলবে না। আর তুমি কি বললে আমি অন্য মেয়ের সাথে লুতুপুতু করছি, তাই না? তুমি ভাবলে কিভাবে আমি অন্য মেয়ের সাথে লুচ্চামি করছি? অন্তত তোমার মুখ থেকে আমি এই কথা আশা করিনি। তোমার কথা ভুল হচ্ছে রিমি, আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে ভাবতেই পারি না। আর তুমি বলছো আমাকে ভালো না লাগলে ছেড়ে দাও। আমি একদম আবল তাবল কথা বলছি না, আমি যা বলছি সব সত্য কথা। এখন উচিত কথা বলছি তো তাই গায়ে লাগছে, তাই না? যদি আমাকে আর ভালো না লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করে নাও, তাহলে তোমাদের মাঝে আর আমি বাধা হয়ে দাঁড়াবো না। আমি আমার মেয়ে নিয়ে চলে যাব তোমাদের জীবন থেকে, তখন কেউ বাধা দেবে না। তাই বলে রিমি বিছানা অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। আর আমি রিমির কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার মাথায় কোনো কাজই করছে না, চোখ দিয়ে অনবরত পানি বের হয়ে যাচ্ছে। তারপর আমি ছাদে চলে আসলাম। আজ আমার কষ্টটা সবচেয়ে বেশি, মনে হচ্ছে পৃথিবীর সব কষ্টটা আমার মধ্যে বিরাজ করছে। খুব কষ্ট হচ্ছে রিমির কথা শুনে। রিমি আমাকে সন্দেহ করলো,
রিমি আমাকে লুচ্ছা ছেলে বলল। আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি যে রিমি আমাকে এমন বলবে। তারপর আমি নিজেকে দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। আজ অনেক দিন পর সিগারেট খাচ্ছি। যদি মনের কষ্টগুলো এভাবে দোয়ার সাথে বের করতে পারতাম তাহলে পৃথিবীতে আর কারো কষ্ট হতো না। রিমিকে আমি অনেক ভালোবাসি। রিমি আমাকে সন্দেহ করলো। আমার ভাবতে কষ্ট হচ্ছে যে রিমি আমার সাথে এমন ব্যবহার করলো। তারপর সব সিগারেট শেষ করে রাত 2টার দিকে রুমে আসলাম। দেখি আমার পরিটা ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে করে জিন্নাতের কপালে একটা চুমু খেলাম, আর রিমির কপালে চুমু খেয়ে আমি নিজের জায়গায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে, আর রিমি জিন্নাত কেউ পাশে নেই। আজ রিমি আমাকে ডাকলো না অফিসে যাওয়ার জন্য। কিছুক্ষণ বিছানায় বসে রিমির কথা ভাবলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি জিন্নাত তার দাদির সাথে খেলা করছে, আর রিমি রান্নাঘরে রান্না করছে। আমি নিচে আসতেই মা বলল, মেহেদি, আজ অফিস যাস না বাবা? না মা, আজ শরীরটা ভালো লাগছে না, তাই আর যাইনি। তারপর কিচেনে চলে গেলাম। গিয়ে দেখি রিমি দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে রিমিকে জড়িয়ে ধরলাম, কিন্তু রিমি আমাকে এক ঝাটকে সরিয়ে দিল। তারপর রিমি আমাকে 1 কাপ চা দিয়ে কিচেন থেকে বেরিয়ে পড়লো। রিমির এমন আচরণ অনেক কষ্ট পেলাম, আর বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করলাম। আমি চা না খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রিমি বিছানায় গোছাচ্ছে। রিমি, সরি কালকে তোমাকে হাত উঠানোর জন্য। আসলে কাল মাথাটা এক। রিমি আমাকে কিছু বলতে না দিয়েই মুখে একরাশ বিরক্তি ভাব নিয়ে রুমে এসে হন হন করে চলে গেল। রিমি সকাল থেকে আমার সাথে একবারও কথা বলেনি, তাই আমি রাগ করে বাইরে চলে আসলাম। সারাদিন বাইরে কাটিয়ে রাত 11টার সময় বাড়ি আসলাম, কিন্তু রিমি আমাকে একবারও ফোন করলো না। কোথায় আছি, কিছু খেয়েছি কিনা। মনে হচ্ছে সব কিছু ছেড়ে আমি কোথাও চলে যাই, যেখানে কোনো প্যারা নেই। রাতে বাড়ি এসে দেখি রিমি আর আমার ছোট পরিটা শুয়ে আছে। রিমি আমাকে দেখে অন্যদিকে শুয়ে পড়লো, আর আমি জিন্নাতকে একটু কোলে নিয়ে চুমু খেয়ে শুয়ে দিলাম। রিমি, আমার ক্ষুধা লেগেছে, আমার খাবার কই। রিমি কোনো কথা বলছে না, চুপচাপ শুয়ে আছে। তাই আমি আর কিছু না বলেই শুয়ে পড়লাম। শুয়ে ভাবছি কি দোষ করেছি যে রিমি আমাকে এত বড় সাজা দিচ্ছে। রিমির অবহেলা আমার সহ্য হচ্ছে না। আপনজনের অবহেলাগুলো অনেক কষ্টদায়ক হয়, যা সহ্য করার মতো মন আমাদের দেয়নি। সকাল উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে আসলাম। অফিসে কাজে কোনো রকম মন বসছে না, তাই আনমনে বসে আছি। অফিস শেষে রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তখন অনিকা রিক্সা নিয়ে আসলো, এসে বলল, মেহেদি সাহেব, আমার সাথে এক জায়গায় একটু যেতে পারবেন? খুবই দরকারি কাজ, প্লিজ চলেন। আপনি গেলে খুবই ভালো হয়। আমি যাব না, আমাকে জোর করে নিয়ে গেল। হঠাৎ করে রিক্সা থেমে গেল। আমি তাকে দেখে একটা হোটেলের নিচেই দাঁড়িয়ে আছি। তারপর অনিকা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল, আর বলল তার এক কাজিনের সাথে দেখা করতে এসেছে, কিন্তু দেখা হয়নি। তাই আমরা আবার বেরিয়ে আসলাম। তারপর তনিম আমাকে জোর করে ডিনার করালো। আমি কিছু বললাম না। তারপর ডিনার করে বাড়ি এসে কলিং বেল বাজালাম, আর দেখলাম বাবা দরজা খুললো। বাবা, কেমন আছো তুমি, আর কখন আসলে? আসলে বাবা বাইরে থাকেন। কথাটি বলা মাত্রই বাবা ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় মারলো। তো এরকম আমি কোনোদিনও ভাবতে পারিনি, তোকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তারপর বাবা চলে গেল। আমি মায়ের কাছে গেলাম, কিন্তু মা কোনো কথা না বলে আমার সামনে থেকে চলে গেল। আমি কিছু বুঝতে পারছি না। তারপর আমি রুমে গিয়ে দেখি রিমি সব জামা কাপড় ব্যাগে গুছাচ্ছে, সাথে জিনাতেরও কাপড় চোপড়গুলো। কি হলো রিমি, তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? কোথায় যাবে তুমি? আর কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে শুনতে চাও? তুমি সবকিছু জেনেও কেন নাটক করছো? তুমি আমার সাথে নাটক করেছো, তুমি আমাকে ধোকা দিয়েছো। তোমার মতো একটা ধোকাবাজ ছেলের সাথে আমি আর থাকতে চাই না। আমি আজই চলে যাচ্ছি। তুমি আমাকে একবার বলতে পারতে আমাকে তোমার পছন্দ না, আমি হাসি মুখে চলে যেতাম তোমার জীবন থেকে। শুধু শুধু এত নাটক করার কোনো দরকার ছিল না। তুমি তাকে নিয়ে একসাথে রিক্সায় উঠছো, নদীর পাড়ে ঘুরতে গেছো, তাকে জড়িয়ে ধরেছো, তার সাথে হোটেলে গিয়েছো। ছি 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 মেহেদি, অন্তত তোমার দ্বারা আমি এইসব কাজ আশা করিনি। কি বলছো সব? আমি কেন অন্য মেয়ের সাথে হোটেলে যাব, নদীর পাড়ে যাব, আর কাকে জড়িয়ে ধরেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি তুমি এইরকম কথা বলবে। তুমি এখন আমার সাথে নাটক করছো, তাহলে এইগুলো কি বলো? এগুলোও সব নাটক? তাই বলে রিমি আমার সামনে কিছু ছবি ছুড়ে দিল। আমি ছবিগুলো দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার চোখ কপালে উঠে গেছে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রিমি যে ছবিগুলো আমার সামনে রাখলো, সেই সবগুলো ছবি আমার আর তনিমার ছিল। আমি আর তনিমা একসাথে রিক্সায় বসে আছি। তারপর আমি তনিমাকে জড়িয়ে ধরেছি। আমি আর তনিমা একটা হোটেলের রুমে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছি। আমার মাথা কেমন যেন চক্কর দিয়ে উঠলো। আমি তনিমার সাথে ঘুরে বেরিয়েছি, সেগুলো কেউ ছবি তুলে রিমির কাছে দিয়েছে, আর রিমি সেগুলো দেখে ভুল বুঝলো। আর হোটেলের পিকটা এটা এডিট করা, কারণ আপনারা তো জানেনই। রিমি, তুমি এগুলো দেখে তুমি আমাকে সন্দেহ করছো? তনিমা আমার অফিসের কলিগ, আর সাথে একটু ঘুরতে গিয়েছিলাম।
আর এই ছবিগুলো সম্পূর্ণভাবে এডিট করা, কারণ আমি আর তনিমা একসাথে একটা কাজিনের সাথে দেখা করতে গিয়েছিলাম, আর কেউ ছবি তুলে এডিট করেছে। তুমি বিশ্বাস করো রিমি, তনিমা আমার কলিগ আর ফ্রেন্ড, তার বেশি কিছুই না। কেউ প্ল্যান করে আমাদের সংসারটা নষ্ট করতে চাইছে। এত কিছু হওয়ার পরেও তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? রিক্সায় চড়া, জড়িয়ে ধরা, তাহলে সব এডিট করা? বলো। রিমি তুমি বিশ্বাস করো, আমার আর তনিমার মধ্যে সেরকম কিছুই নেই। তুমি বোঝার চেষ্টা করো রিমি, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার জায়গায় আমি অন্য কাউকে দেবো তুমি ভাবলে কিভাবে? আমি অত কিছু শুনতে চাই না, আমি তোমার কাছে আর থাকবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, তোমাকে বিশ্বাস করে ভুল করছি আমি। তোমাকে আমি কি দেইনি? তোমাকে নিজের জীবনে চাইতেও আমি বেশি ভালোবাসতাম। আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, আর ঘুমানোর জন্য তোমার বিশ্বস্ত বুকটাই চেয়েছিলাম। কেন তুমি এরকম করলে? আমি মনে হয় তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি। ওই ওই মেয়েটা মনে হয় তোমাকে খুব ভালোবাসে, তাই না? তবে তুমি চিন্তা করো না, তোমার আর তনিমার মধ্যে আমি বাধা হব না। পারলে আমাকে ক্ষমা করে দাও, তোমাকে নিজের করে রাখতে পারলাম না। তাই বলে রিমি ব্যাগ আর জিনাত কিনে চলে গেল। আমি রিমিকে কয়েকবার ডাকলাম, কিন্তু রিমি শুনল না, সোজা রুম থেকে চলে গেল। রিমির কথা শুনে চোখ দিয়ে টপ করে পানি পড়ছে। তুমি আমার কথা বিশ্বাস করলে না রিমি? তোমার দেখাটাই তুমি সত্য মনে করে নিলে? এর পিছনে আসল ঘটনাটা তুমি না জেনে আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি। তোমার মেহেদি শুধু তোমাকে ভালোবাসে, আর কাউকে না। হঠাৎ দেখে রিমি আবার রুমে আসলো। আমি রিমিকে দেখে একটু শান্তি পেলাম। হয়তো রিমি তার ভুল বুঝতে পেরেছে। আমি চোখ মুছে রিমির দিকে তাকালাম। রিমি দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি রিমিকে জড়িয়ে ধরলাম। আমি জানতাম তুমি ফিরে আসবে, কারণ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তুমি আমাকে ছাড়া। হঠাৎ রিমি আমাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল, আর কাছে এসে আমার কপালে একটা চুমু দিয়ে আবার চলে গেল। আমি এক জায়গায় নীরব হয়ে দাঁড়িয়ে আছি। আমার হাঁটার কোনো শক্তি নেই। আমি বিছানার উপর বসে পড়লাম, আর কান্না যেন থামছে না। অনবরত শক্তি পানি বের হয়ে যাচ্ছে। তারপর রুমে মা আসলো। তোর জন্য আমার মেয়েটা আজ বাড়ি ছেড়ে চলে গেল। তোকে নিজের ছেলে ভাবতেও লজ্জা হচ্ছে। তুই কেমন করে পারলি এমন একটা কাজ করতে? রিমি তোকে কত ভালোবাসে, আর তুই বাইরের একটা মেয়ের সাথে। ছি ছি ছি। মায়ের পা জড়িয়ে ধরেই, মা তুমি বিশ্বাস করো, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা আমাকে ভুল বুঝছো। আমি শুধু রিমিকে ভালোবাসি। রিমিকে ছাড়া আমি থাকতে পারবো না মা। আমার জন্য রিমি আমাকে ভুল বুঝলো। আমাকে ক্ষমা করে দাও মা। তোকে বিশ্বাস করতেও আমার ভয় হচ্ছে। তুই যেদিন আমার মেয়েটাকে ফেরত নিয়ে আসবি সেদিন আমি তোকে ক্ষমা করব, তার আগে না। তাই বলে মা আমার রুম থেকে চলে গেল, আর আমি বসে বসে অযোধ্যারায় কান্না করছি। মা তুমি আমাকে ভুল বুঝলে। আমি আপনজনের বেলা সইতে পারছি না। তারপর না খেয়ে ছাদে চলে আসলাম। আজ জ্যোৎস্না রাত, কত সুন্দরভাবে আলো ছড়িয়ে দিচ্ছে। শুধু আমার মনের ভিতর অন্ধকার হয়ে আছে, আর সেখানে ঘুরে বেড়াচ্ছে কারো ভুল বুঝে যাওয়ার কষ্ট, আর কারো অবহেলা। সারা রাত চাঁদের দিকে তাকিয়ে রাতটুকু পার করে দিলাম, আর অনবরত চোখ দিয়ে পানি পড়ছে। খুব কষ্ট হচ্ছে আমার। মনে হচ্ছে এই জীবনটা যদি এখনই থেমে যেত, তাহলে আমাকে আর কষ্ট পেতে হতো না। এভাবে রিমির কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। এখনও ছাদে বসে আছি। আজ আর অফিসে যাব না। কি হবে অফিসে গিয়ে? যা সুখের জন্য চাকরি করতাম সেই যদি আজ না থাকে, তাহলে কি হবে অফিসে গিয়ে? সারাদিন রুমে বসে কাটিয়ে দিলাম। কাল সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই বিকেলের সময় একটু নিচে গিয়ে দেখি মা বসে আছে। মা, কিছু খেতে দাও, খুব ক্ষুধা পেয়েছে। রান্না হয়নি। আগে তুই আমার মেয়েটাকে নিয়ে আসবি, তারপর তুই এই বাড়ির খাবার পাবি, তার আগে নয়। আমি আমার রুমে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার মার কথা শুনে। অনেক শূন্য শূন্য লাগছে রিমিকে ছাড়া। রিমিকে ছাড়া আমার জীবন শূন্য। রিমিকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। আমি তখনই শার্ট প্যান্ট চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসলাম। উদ্দেশ্য রিমিদের বাড়ি। আগে কিছু খেয়ে নিতে হবে, তাই একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। একটা টিকিট কাটলাম ঝিনাইদহ টু চাঁদপুর। কিছুক্ষণ পর বাস চলে আসলো। আমি বাসে উঠে পড়লাম। বাস চলতে থাকলো, আর আমি রিমির কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। হঠাৎ বাসের হেল্পারের কথায় ঘুম ভেঙে গেল। চাঁদপুরে চলে এসেছি, আমার সেই পরিচিত শহর যেখানে রিমির ভালোবাসা পেয়েছিলাম। আমি হাঁটতে হাঁটতে রিমিদের বাসার সামনে চলে এসেছি। রিমিদের বাসায় কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর রিমির মা দরজা খুলে দিল। তারপর তার সাথে কথা বলে ভালো মন্দ জিজ্ঞেস করে রিমির রুমে চলে গেলাম। গিয়ে দেখি রিমি হাঁটু বাস করে মাথা নিচু করে বসে আছে। আমি রিমিকে ডাক দিলাম। রিমি মাথা তুলল। আমি রিমিকে রেখে রীতিমতো ভয় পেয়ে গেছি। রিমি চোখ লাল হয়ে আছে, আর চোখ দুটো ফুলে আছে, আর আমার ছোট রাজকন্যা বিছানায় ঘুমিয়ে আছে।
তুমি এখানে কি করতে এসেছো? তোমার মতো একটা বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন এসেছো তুমি এখানে? তোমাকে নিয়ে যেতে এসেছি রিমি, তুমি প্লিজ চলো আমার সাথে। তোমাকে ছাড়া আমার জীবনটা একদম শূন্য শূন্য লাগছে। কাল সারা রাত ঘুমাইনি, তুমি পাশে ছিলে না তাই। কাল সারা রাত কোনো খাবারও খাইনি, তুমি শুধু পাশে নেই। প্লিজ চলো আমার সাথে, তোমাকে ছাড়া জীবনটা কেমন যেন অসম্পূর্ণ লাগছে। আর সারাদিন তোমার কথা ভেবেছি, তুমি কখন ফিরে আসবে আমার কাছে। প্লিজ তুমি চলো আমার সাথে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার কোনো কথা বিশ্বাস করি না। কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তোমার আর ওই মেয়েটার মধ্যে কোনো রিমি নামের কেউ বাধা নেই। আর তুমি কেন আসছো এখানে? তুমি এক্ষুনি চলে যাবে এই বাড়ি থেকে। আমি রিমির হাত ধরে বললাম, প্লিজ রিমি, তুমি একবার চলো আমার সাথে। আমাকে তুমি একবার বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কথাটি বলো মাত্রই রিমি ঠাস করে আমার গালে একটা চড় মারলো। তোকে কতবার বলবো তোর মতো একটা বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই স্বামী নামের কলঙ্ক, তোর স্বামী হওয়ার কোনো যোগ্যই নেই। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। আর যদি কোনোদিন তোর এই নোংরা চেহারা আমাকে দেখাবি, যদি আবার আমার সামনে আসিস, তাহলে আমার আর আমার মেয়ের মরা মুখ দেখবি। আমার বিশ্বাস হচ্ছে না, রিমি আমাকে চড় মারলো। আমার চোখ দিয়ে অযোধ্যারায় পানি বেরোচ্ছে। আমি এভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো কথাই বেরোচ্ছে না। খুব কষ্ট হচ্ছে। রিমি তার সামনে আসতে মানা করছে বলে। ঠিক আছে, আর কোনোদিন তোমার সামনে আসবো না। আমার এই নোংরা চেহারাও তোমাকে দেখাবো না। তবে হ্যাঁ, তুমি যা দেখেছো শুনেছো সবটাই ভুল ছিল, সবটাই মিথ্যে ছিল। তোমাকে আমি এখনো ভালোবাসি, আর এরপরেও একইভাবে বাসবো। তুমি যখন তোমার ভুল বুঝবে তখন আমার কাছে ফিরে আসবে, কিন্তু পাবে না। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমাকে কাছে টেনে নেব, অপমান করে ফিরে দেব না। তাই বলে আমি আমার ছোট পরীটার দিকে এগিয়ে গেলাম, একটু কপালে চুমু দেবে বলে। তখন রিমি বলল, তোর এই নোংরা শরীরে আমার মেয়েকে টাচ করবি না। যদি করিস তাহলে আমি আমার মেয়েকে নিজের হাতে খুন করব। আমি রিমির কথা শুনে সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম, আর আমার মেয়েটাকে দেখে রুম থেকে বেরিয়ে পড়লাম। রিমির কথা শুনে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কোনো বড় পাথর আমার বুকের উপরে দিয়ে রেখেছে। রিমি বাড়ি থেকে বেরিয়ে আনমনের রাস্তা দিয়ে হাঁটছি, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আবার বাস স্ট্যান্ডে চলে আসলাম, আর একটা টিকিট কেটে ঝিনাইদহের উদ্দেশ্যে চলে আসলাম। বাড়ি যেতে খুব কষ্ট হচ্ছে, কারণ রিমি সব স্মৃতি রয়েছে বাড়িতে। আর মাকে কী বা জবাব দেব? তার বৌমাকে ফিরে আনতে পারিনি। বাড়ি এসে কলিং বেল বাজালাম, কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। মা আমার পিছনে তাকিয়ে দেখলো রিমি নেই, তাই মা কোনো কথা না বলে রাগ করে চলে গেল। আমি আর কিছু বললাম না, নিজের রুমে গিয়ে সারাদিন বসে থাকলাম, কিন্তু মা একটাবারও খোঁজ নিতে এলো না। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। রিমির স্মৃতিগুলো আমাকে সবসময় কাঁদিয়ে দিচ্ছে। তাই আমি ডিসিশন নিলাম, আমি এ দেশে থাকবো না, যেখানে রিমি আমাকে ভুল বুঝে চলে গেল। আর বাড়িতে যতদিন রিমিকে ফিরিয়ে না আনবো ততদিন মা আমার সাথে কথা বলবে না। তাই সবাইকে রেখে বিদেশে চলে যাব, তাহলে আমার এই নোংরা চেহারাটা রিমিকে আর দেখতে হবে না, আর মা আমার সাথে কথা বলবে না। সেই কষ্টটা ভুলে থাকার জন্য আমাকে বিদেশ যেতেই হবে। আমি পরের দিন বিদেশ যাওয়ার সব কাগজপত্র জমা দিলাম। 1 দিন পর পাসপোর্ট চলে আসবে। আর চলে যাচ্ছি সব মায়া ত্যাগ করে। আর হয়তো রিমির সাথে দেখা হবে না, আর আমার মেয়েটাও আমার বদলে অন্য কারো পরিচয়ে বড় হবে। আমি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। চলে আসার সময় মা কিছু বলল না, অন্যদিকে মুখ করে বসে আছে। আমি কিছু না বলেই চলে আসলাম। এখন এয়ারপোর্টে বসে আছি, হঠাৎ দেখে তনিমা বসে আছে একটা চেয়ারে। আমি সাথে সাথে তনিমার কাছে চলে আসলাম। তনিমা আমাকে দেখে অনেক বড় অবাক হলো। তনিমা, তুমি আমার সাথে এমন করলে কেন? কি পেলে আমার আর রিমির সুখের সংসারটা ভেঙে? তোমার কারণে রিমি আমাকে ছেড়ে চলে গেছে, আমার মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মেহেদি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না রাকিব আমাকে দিয়ে এমন কাজ করাচ্ছে। আমি সত্যি জানতাম না রাকিবের এমন প্ল্যান রয়েছে। তাহলে এইসব কিছু রাকিবের কাজ? আমি এক্ষুনি গিয়ে রিমির সব ভুল ধারণা মুছে দেব, আর আমার সাথে তুমিও যাবে। হঠাৎ করে রিমির বলা কথাগুলো মনে পড়ে গেল। রিমি বলেছিল যদি আমি তার সামনে যাই তাহলে তার মরা মুখ দেখতে হবে। আমি চাই না আমার জন্য রিমি আর আমার মেয়ের কোনো ক্ষতি হোক। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। তারপর আমি রিমির সাথে করে যাওয়া সব ঘটনা তনিমাকে বললাম, আর ওখান থেকে চলে আসলাম। ফ্লাইট এখনই টেক আপ করবে। কিন্তু আমি রিমির ভুল ভাঙাবো, তোমার কাছে রিমিকে ফিরিয়ে আনবো। তখন অনেক দেরি হয়ে যাবে, আর আমি মনে হয় কখনোই দেশে আসতে নাও পারি। এই বলে আমি চলে আসলাম আর বিমানে উঠে পড়লাম। আমি ফ্লাইটে উঠে রিমির কথা ভাবছি, যে রিমি আমাকে কেমন করে ভুল বুঝতে পারলো। সে তো বলেছিল যে আমাকে কোনোদিন ছেড়ে থাকতে পারবে না, তাহলে কেন আমাকে ছাড়া সে রয়েছে? রিমি আমাকে কোনোদিনও রাগীভাবে কথা বলেনি, কিন্তু সে আমাকে চর পর্যন্ত মারল। খুব কষ্ট হয় রিমির অবহেলার কথা মনে পড়লে। আমার ছোট পরিটাও আমাকে আর চিনতে পারবে না।
হয়তো অন্য কারো পরিচয় বড় হবে। রিমি হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে তার সাথে সুখে সংসার করবে। আর রিমির কথা ভাবতে ভাবতে ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে। আমি এখন সিঙ্গাপুরে এসেছি। কেউ জানে না আমি কোন দেশে এসেছি। হয়তো কেউ আমার কথা মনে রাখবে না। সবার অবহেলার কারণেই আমি সবাইকে ভুলে যাব। আমি সিঙ্গাপুরে একটা জব করছি। এখন রিমির কথা খুব বেশি করে মনে পড়ে। আর রাতের বেলা রিমির কথা ভেবে রাতে ঘুম হয় না। রিমি সবসময় আমার বুকে মাথা রেখে ঘুমায়। আর এখন ঘুমাতে গেলে রিমির কথা মনে হয়। এভাবে সিঙ্গাপুরে আমার 5টি বছর কেটে গেল। এই 5 বছরে এমন কোনো দিন নেই যে রিমির জন্য আমার চোখের পানি পড়েনি। এখনও রিমিকে আমি ভুলতে পারিনি। আর আমার ছোট পরিটা মনে হয় এখন অনেক বড় হয়ে গেছে। এখন হয়তো আমাকে আর চেনেই না, বা আমার কোনো অস্তিত্বই নেই। এই কয়টা বছরে দেশের কারোর সাথে যোগাযোগ হয়নি, এমনকি আমার মা বাবার সাথেও না। এই কয়দিনে মা বাবার কথা খুব বেশি মনে পড়ছে। আর মা বাবাকে এক নজর দেখতে ইচ্ছে করছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি 2 মাসের ছুটিতে দেশে যাব। আজ আমি দেশে ফিরছি। অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। দেশে গিয়ে সবাই আমাকে চিনতে পারবে তো। এইমাত্র ফ্লাইট টেক আপ করলো। আমি 5 বছর পর দেশের মাটিতে পা রাখলাম। আমি একটা বাসে বসে আমার নিজের শহর ঝিনাইদহে চলে আসলাম। সব কিছু কেমন পাল্টে গেছে এই 5 বছরে। তারপর আমার বাসার সামনে চলে আসলাম। কলিং বেল চাপতে কিছুক্ষণ পর দরজা খুলে দিল ছোট্ট একটা মেয়ে। আমি একভাবে মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটির চোখগুলো একদম আমার ছোট পরিটার মতোই লাগছে। আর মেয়েটা আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মামুনি, কে তুমি? আর এই বাড়িতে কি করছো? আমার নাম জিনাত, আর এটা আমার দাদুর বাড়ি। তুমি আমার আব্বু, তাই না? তোমাকে আমি ছবিতে দেখেছি। তোমার ছবি আমার মা বুকে নিয়ে প্রতি রাতে কান্না করে। আম্মুর কান্না দেখে আমারও খুব কান্না আসে। আমি মেয়েটির মুখে জিনাত নাম শুনে আমার বুকটা কেমন যেন চিনচিন করে উঠল। আমার মনটা খুশিতে ভরে গেল। আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। আমি জিনাতকে বুকে জড়িয়ে নিয়ে অযোধ্যায় কান্না করে দিলাম। আব্বু, তুমি আমাকে রেখে আর কোনোদিন যাবে না তো? তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করে, তোমার সাথে ঘুরতে ইচ্ছে করে। তুমি আমাকে রেখে আর কোনো জায়গায় যাবে না। আমি সামনে তাকে দেখি মা দাঁড়িয়ে আছে। আমি জিনাতকে ছেড়ে আম্মুর কাছে গেলাম। আর আম্মুকে চলে ধরে হাম্মাও করে কান্না করে দিলাম। কোথায় ছিলি বাবা তুই? আমাদের উপর রাগ করে চলে গেলি, আর আজ ফিরে আসলি। তোর কি এই মাটার কথা মনে পড়ে না? মনে পড়ে মা, সবসময় তোমাদের কথা মনে পড়ে। কিন্তু কি করবো মা, বলো? আসার সময় হয়নি। মা, এটাই কি আমার সেই ছোট পরিটা? তোর মেয়ে আর আমার দাদু ভাই। মা, রিমি কেমন আছে? আর রিমি কোথায় মা? তুই চলে যাবার পরের দিন রিমি এখানে এসে তোকে না পেয়ে মেয়েটা খুব কান্না করেছে। রিমি ওপরে আছে। যা নিজের রুমে যা, ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেতে আয়। আমি জিনাতের কপালে একটা চুমু খেয়ে সেই পুরনো রুমে চলে আসলাম, যেখানে আমার আর রিমির সুখের দিনগুলো কাটিয়েছিলাম। আমি আস্তে আস্তে রুমে ঢুকে দেখি রিমি আলমারিতে কাপড় গুছিয়ে রাখছে। আমার রুমে আসার হালকা শব্দ শুনে পিছনে ঘুরল। রিমি আমাকে দেখে কেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রিমির দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে গেলাম। রিমি আগের থেকে অনেক শুকিয়ে গেছে, আর চোখ দুটো ভিতরে ঢুকে গেছে। খুব কষ্ট হলো রিমিকে দেখে। এবার রিমির চোখ টলমর হতে শুরু করলো। রিমির চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তে লাগলো। আমি রিমিকে দেখে আমার রুম থেকে বাইরে চলে আসতে যাব, তখন রিমি দৌড়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মেহেদি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে ছাড়া আমার প্রতিটা রাত নির্ঘুমে কেটেছে। তোমার বুকে মাথা না দিলে আমার ঘুম হতো না, তাই প্রতিটা রাত আমার চোখের পানি দিয়ে বালিশ ভিজাতাম। আমি রিমিকে তুলে বললাম, তুমি তো বলেছিলে কোনোদিন যেন তোমার সামনে না আসি। আমি তো একটা বিশ্বাসঘাতক। আমার চেহারাটা নোংরা, আর তুমি আমার মতো একটা নোংরা ছেড়ে পা ধরেছ। আমি তো নোংরা, আমার পা ধরলে তোমার শরীর নোংরা হয়ে যাবে। তাই আমাকে ছেড়ে দাও। রিমি এবার কোনো কথা বলছে না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। আমি ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি রিমি সে একই জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলেই নিচে চলে আসলাম খাবার খেতে। আমি, মা আর জিনাত খেতে বসলাম। জিনাতকে আমার পাশে বসিয়ে দিলাম। আমি খাচ্ছি আর জিনাতকে খাইয়ে দিচ্ছি। রিমি আসলো আর আমি আমার খাবার টেবিল থেকে উঠে পড়লাম। তারপর আস্তে করে রুমে এসে শুয়ে আছি, তখনই জিনাত আসলো। জিনাত আমার পাশে শুয়ে পড়লো আর আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর রিমি এসে আমার পাশে শুতে গেলে আমি তখনই সরে গিয়ে জিনাতকে মাঝখানে রাখলাম। রিমি আমার দিকে কেমন মলিন দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে হচ্ছে এখনই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি বিছানায় নেই। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে ঘুরতে বের হলাম। উদ্দেশ্য রাজুর বাড়ি। আমি রাজুর বাসায় গিয়ে রাজুর সাথে দেখা করলাম। রাজু আবার বিয়ে করেছে। আমরা সারাদিন আড্ডা দিয়ে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার সাথে সাথেই
আমার ছোট্ট পরীটা আমাকে জড়িয়ে ধরলো। আমি রিমির সাথে একটা কথা বলিনি। অবশ্য কয়েকবার রিমি আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি এড়িয়ে গেছি। রাতে ঘুমানোর আগে একটু ছাদে আসলাম। কিছুক্ষণ পর রিমি আসলো আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি ছাড়িয়ে নেওয়ার সাথে আবার সামন থেকে জড়িয়ে ধরলো। রিমি আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে কান্না করেই বলল, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। কাল তুমি যখন আমার পাশে না ঘুমিয়ে অন্য পাশে ঘুমালে, তখন মনে হলো আমার জীবনটা কেউ ছিনিয়ে নিয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর নিজেকে শক্ত করে রাখতে পারলাম না। আমি রিমিকে জড়িয়ে ধরলাম। রিমি এবার হামাও করে কান্না শুরু করে দিল। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বোঝানোর জন্যই তোমার সাথে এমন নাটক করলাম। তোমাকে কষ্ট দিয়ে আমিও কষ্ট পেয়েছি। তোমার চোখের পানি যে আমার আর সহ্য হয় না। আপনজন যখন অবহেলা করে তখন কি পরিমাণ কষ্ট হয়, তাই তোমাকে বোঝানোর জন্যই তোমার সাথে এমন করলাম। তারপর রিমির কপালে একটা চুমু দিয়ে নিচে আসতে যাব, তখন রিমি বলল তাকে কোলে করে নিয়ে যেতে হবে। আমি কিছু না বলেই রিমিকে কোলে তুলে নিলাম আর রিমি আমার গলা জড়িয়ে ধরে রাখলো। তারপর রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। তখন দিনাত এসে বলল, আব্বু তুমি আমাকে নিয়ে শুয়ে পড়লে? তোমার সাথে আর কথা নেই। মামনি, তোমাকে রেখে আমি কখনো ঘুমোতে পারি? আসো মামনি। তাই বলে জিনাত আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এবার আমি রিমির দিকে তাকিয়ে দেখি রিমি রেগে চোখ লাল হয়ে আছে। রিমি এবার রেগে জিনাতকে ছাড়িয়ে রিমি জড়িয়ে ধরলো। এদিকে জিনাত কান্না শুরু করে দিয়েছে আর জিনাত তার মাকে ছাড়িয়ে আমাকে জড়িয়ে ধরলো। এখন মামের মাঝখানে আমি পড়ে গেছি। আগে একটা বাচ্চা সামলাতে হয়রান হতো, আর এখন দুইটা বাচ্চা সামলাতে আমার যে কী হবে আমি নিজেও জানি না। তারপর জিনাত আমার বুকের ডান পাশে আর রিমি আমার বুকের বাঁ পাশে মাথা দিয়ে শুয়ে পড়লো। আমাদের আবার সুখী সংসার ফিরে এসেছে। এখন মামের পাগলামি দেখতে দেখতে আমার দিন কেটে যায়, আর এভাবেই গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।